হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর কার্তিক। আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, যেটা আমার যে পেড ব্যাচ চলছে, অর্থাৎ আমার যে এসএলএসটি ক্লাস চলছে, তার কিন্তু একদম লাইভ ভিডিও। ঠিক আছে, সেই লাইভ ভিডিও সম্পর্কে আমরা আলোচনা করব। কি আলোচনা হবে এখানে? না, এখানে আমরা দেখব যে আমাদের বিভিন্ন যে গ্রামার বা কারক বিভক্তি, যে কারক বিভক্তি যেগুলো আছে, সেই যে সূত্র, সেই সূত্রগুলো কিভাবে পড়া উচিত, সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। একটা একটা সূত্রর প্রত্যেকটা অর্থ কিভাবে বার করতে হয়, প্রতিটা অর্থ থেকে কি কোশ্চেন হতে পারে, এ টু জেড আলোচনা কিন্তু এই ক্লাসের মধ্যে আমাদের থাকছে। কারণ এইভাবেই আমরা প্রতিটা ক্লাস কিন্তু আমরা আলোচনা করছি। যে ক্লাসটা একে তোমরা দেখবে, এভাবেই প্রতিটা ক্লাস কিন্তু আমরা আলোচনা করছি। তো আমাদের প্রতি সপ্তাহে কিন্তু আপাতত 3টে করে ক্লাস হচ্ছে এবং একটা করে মক টেস্ট হচ্ছে। যে 3টে ক্লাস হচ্ছে, প্রতিদিন ক্লাসের শেষে কিন্তু কিছু স্যাম্পল কোশ্চেন আমরা প্র্যাকটিস করছি। তো যাই হোক, আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে এনটিএ, ইউজিসি নেটের সংস্কৃত বা পেপার ওয়ান, এর সাথে সাথে ডাব্লিউবি, এসএলএসটি, ডাব্লিউবি পিএসসি, সংস্কৃত রিলেটেড যে কোনো এক্সামের জন্য কিন্তু তোমরা এই চ্যানেলে যাবতীয় তথ্য তোমরা পাবে। তো আজকে আমি বললাম আমাদের যে লাইভ ক্লাস, অর্থাৎ পেড ব্যাচের যে লাইভ ক্লাস, তার ক্লাস কিরকম হয়, তার একটা টোটাল ক্লাস আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, তো তার আগে যারা এখনো পর্যন্ত কোনো চ্যানেলের সঙ্গে যুক্ত হয়নি, তারা অবশ্যই আমার চ্যানেলটি বললাম সাবস্ক্রাইব করে রাখো। অনেক কিছু তথ্য তোমরা এখান থেকে কিন্তু পাবে। আর যারা পেড ব্যাচে আমার সংস্কৃত ক্লাস করতে ইচ্ছুক বা ভর্তি হতে চাও, তারা 7407083623 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মানে এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করবে। তো সেখান থেকে যাবতীয় যে তথ্য আছে, যে প্রসেস আছে, আমরা ওটা ক্লিয়ার করব। আমরা 3 মাস, অর্থাৎ 3 মান্থকে মাথায় রেখে, এক্সামের কথা মাথায় রেখে কিন্তু কোর্সটা চালু করেছি। কোর্সটা কিন্তু আস্তে আস্তে চলছে আমাদের। তো এখানে একটা সুবিধা, যেটা তোমরা পার মান্থ হিসাবে কিন্তু পেমেন্ট করে, কিন্তু কোর্সটা সম্পূর্ণ করতে পারো। যে একেবারেই তোমাকে ফুল পেমেন্ট করতে হচ্ছে তেমনটা কিন্তু নয়। এখনো পর্যন্ত 80+ স্টুডেন্ট কিন্তু এই ব্যাচে এনরোল হয়েছে। তো তোমরাও যদি চাও, তাহলে ক্লাসগুলো সুন্দরভাবে বোঝার জন্য, দেখার জন্য, হ্যাঁ, সুন্দর গোছানো সাজানো নোটগুলো দেখার জন্য অবশ্যই তোমরা কিন্তু ক্লাসে যুক্ত হতে পারো। তাহলে আর বেশি বড় না ভিডিওটা করে, আমরা সরাসরি আমাদের যে লাইভ ক্লাস ছিল, অর্থাৎ কারক বিভক্তির সূত্রগুলো কিভাবে পড়বে, কোন কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট, সেই অনুপাতে আমাদের যে পার্ট 1, যে পার্ট 1 এর পুরো ক্লাসটা আজকে আমি তোমাদেরকে দিলাম। ঠিক আছে, তো ক্লাসটা দেখো। তারপর যদি মনে হয় হ্যাঁ, স্যারের ক্লাস করার দরকার আছে বা স্যারের কাছে ভর্তি হতে চাইছি, তাহলে এই যে আমার নাম্বার 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। ঠিক আছে, দেখো সরাসরি ক্লাসে যাব করেছিলাম। তো আজকেও দেখো আমরা সেখান থেকেই যাব, যে যেভাবে তোমাদের দরকার সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করছি, বা যতটা দরকার এবারে তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে পড়তে হবে। অনেকে আমাকে মেসেজ করছে, বা স্যার আমার কিভাবে পড়বো, একটু টাইম করে দিন, রুটিন করে দিন। তো একটা ভিডিও আমি একটু পরে আপলোড করছি ক্লাসটার শেষে, তো ভিডিওটা দেখে নেবে, পুরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এই জন্যই কোনো টাইম ঠিক করছি না। কারণ স্যার সকালে কতক্ষণ পড়বো, সন্ধ্যায় কতক্ষণ পড়বো, রাত্রে কতক্ষণ পড়বো, দেখো প্রত্যেকের পড়ার টাইমটা নিজের কাছে। কেউ আছে হাউস ওয়াইফ, সে টাইম পাবে সকালে, কোনো টাইম পাবে না, সে একটা নির্দিষ্ট টাইমে পড়তে পারে। আমরা স্টুডেন্ট আছি, আমরা নির্দিষ্ট টাইমে একটা পড়তে পারি। কেউ রাত জেগে পড়ে, কেউ সকালে ঘুমোবে। তো সেই হিসাবে নির্দিষ্ট টাইম কিছু নেই। তোমাদের টাইম দেখো, সকাল দিকে তোমরা পারলে মিনিমাম 3 ঘন্টার মতো একটা আলোচনা করবে, বা বিভিন্ন টপিক গুলোকে দেখবে, পড়বে। সন্ধ্যের পর 3 ঘন্টা পড়বে। 3 3 6 ঘন্টা এখন তোমাকে পড়তেই হবে, কারণ যেহেতু আমাদের এক্সামটা খুব সামনে। 3 3 6 ঘন্টা তোমরা টাইম দেবে। এই যে 3 3 6 ঘন্টা যেটা পড়লে, সেটা আবার রিভাইজটাও তোমাকে দিতে হবে এই টাইমের মধ্যে। যাই হোক, একটা ভিডিও আমি আপলোড করব, তো ওখান থেকে তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, দেখো অলরেডি আমরা যেটা আলোচনা করেছিলাম, তোমাদের বলেছিলাম যে কর্তৃকারক থেকে আমাদের কি কোশ্চেন হতে পারে। কর্তৃকারক থেকে কোশ্চেন হওয়ার জায়গা দেখো, একটাই বলেছিলাম যেখান থেকে আমরা বারবার কোশ্চেন দেখো আসে। সেটা কি? সেটা হচ্ছে দেখো, প্রাতিপদিকার্থ, লিঙ্গ, পরিমাণ, বচন মাত্রে প্রথমা। আমি তোমাদেরকে কিন্তু এটা বেশি ডিপলি আলোচনায় যাইনি, মানে এর আগের দিন যে ক্লাসে ছিলাম আমি আমি কিন্তু ডিপলি আলোচনায় যাইনি। তো আজকে আমি একটু ডিপলি তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। দেখো এভাবেও তোমরা তৈরি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কি হবে, তোমার জানার ইচ্ছাটা থাকবে, কেন হলো, কি করে হলো, কি জন্য হলো, সেটা জানা থাকবে।
কিন্তু পরীক্ষার জন্য তোমার কি দরকার, পরীক্ষার জন্য তোমার যেটা দরকার যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ ও বচন মাত্রে প্রথমা, প্রাতিপদিক কোন অর্থে কারক আসছে আমাদের কারক বিভক্তি, লিঙ্গের উদাহরণগুলো কি কি, পরিমাণের উদাহরণগুলো কি কি, বচনের উদাহরণগুলো কি কি। ঠিক সেই রকম ভাবে সেম দেখো যে বচনের উদাহরণগুলো কি কি। তাহলে কি হবে, তোমার এইখান থেকে তোমার কোশ্চেনটা আসবে কিন্তু এই জায়গাটা থেকে। এর অতিরিক্ত কোনো কোশ্চেন কিন্তু আসবে না এই জায়গা থেকে। এইবারে আমাদের একটা প্রবলেম চলে আসছে কি, এটুকু পড়লে তোমরা কোশ্চেনটা করতে পারবে, কিন্তু যদি বলো যে আমি জানতে চাই যে কেন হচ্ছে কি করে হচ্ছে সেটা আমার জানার ইচ্ছা আছে, তো সেই জন্য কেন হলো তার জন্য আমি 2-3টে সূত্র তোমাদেরকে আমি আলোচনা করছি, দেখো তোমরা তোমরা ক্লিয়ারটা করতে পারবে। এখন স্যার এটা শো করছে ওটা শো করছে, এখন এগুলো ক্লিয়ার হয়? দেখো আমি 2-3টে সূত্র আজকে 3-4টা, আমাদের টাইমটা একটু বেশি লাগতে পারে আজকে, তো মোটামুটি আমরা ক্লাসটা শেষ করি। হ্যাঁ, যে তোমরা তোমাদের কাছে অপশনটা আমি দিয়ে রাখছি, যে কারণ আমি কি বললাম এর আগের দিন আমি আলোচনা এটা করেছিলাম যে এখান থেকে তোমরা জাস্ট এই উদাহরণগুলো দেখলে তোমরা পরীক্ষার জন্য তোমাদের দরকার, কিন্তু যদি আমরা বুঝে বুঝে পড়তে চাই তাহলে কিভাবে আমরা তৈরি করতে পারি দেখো সেই অনুপাতে একটা আইডিয়া তোমাদেরকে আমি দিচ্ছি। বারবার এদেরকে আমি করতে পারি না, সারাদিন মোটামুটি ছিল তখন টাইম ঠিক করতে পারেনি, এখন সেটা হচ্ছে না মেসেজ করবে। অ্যাপ্রুভাল পেন্ডিং নাই, পেন্ডিং আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, দেখো ওখানে যাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমি হোয়াটসঅ্যাপটাই বন্ধ করি এখন, নাহলে আমি ক্লাসটা করাতে পারবো না। হ্যাঁ, দেখো আমাদের প্রথম যে সূত্র, কর্তৃকারক থেকে যদি আমাদের কোশ্চেন আসে, আমি আগেও বলেছি কর্তৃকারক থেকে যদি আমাদের কোশ্চেন আসে তো একটি কোশ্চেন প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ ও বচন মাত্রা প্রথমা। আমাদের নেট থেকে বলো, সেট থেকে বলো, এসএসসি পিএসসি টিজিটি পিজিটি অধিকাংশ যে কোনো পরীক্ষাতে তুমি যাও না কেন, যদি কোশ্চেন হয় তো এইখান থেকেই কোশ্চেন হয়ে যায়। কিরকম, তাহলে দেখো একটা সূত্র আনলাম, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ ও বচন মাত্রে প্রথমা। প্রত্যেকের সাউন্ড ক্লিয়ার আছে তো? একটু রেসপন্স করে দাও, তা না হলে হয়তো আমি পড়ে যাবো, সাউন্ড তোমরা পাবে না। 39 জন এসেছে, 50% ক্লাসে অ্যাটেন্ডেন্স। হ্যাঁ বলো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে না, তাহলে যেটা বলছিলাম দেখো এইখানে দেখো যেটা বললাম প্রাতিপদিক, যদি আমরা পুরোটা লিখি একসঙ্গে দেখো, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, তারপরে হবে প্রথমা। অর্থাৎ দেখো তাহলে সূত্রটিতে কি দেখো, এই যে সূত্রটি দেওয়া আছে, এই সূত্রটি কি বলেছে, প্রাতিপদিকার্থ কটি, যদি আমরা একটু ভালো করে দেখি দেখো, যদি আমরা একটু ভালো করে দেখি এখানে কটি পদ রয়েছে, 1 নম্বর কোশ্চেন হতে পারে যদি কটি পদ রয়েছে না। একটা পদ হচ্ছে যে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে, এটি হলো একটি পদ। 2 নম্বর পদ হলো প্রথমা। তাহলে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে এটা হলো একটা পদ, 2 নম্বর পদ হলো কি প্রথমা, 2 নম্বর হচ্ছে প্রথমা এখানে এলো। তাহলে সূত্রটিতে দেখো এখানে কি বললাম, দুটি পদ রয়েছে। কোশ্চেন হতে পারে কি, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে প্রথমা, এখানে কোন সমাস রয়েছে, দ্বন্দ্ব সমাস। সমাস দ্বন্দ্ব সমাস রয়েছে এখানে, দ্বন্দ্ব সমাস, দুটো পদ রয়েছে, দ্বন্দ্ব সমাস রয়েছে। এবারে কোশ্চেন হতে পারে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ ও বচন মাত্রে প্রথমা, কটি বিষয় রয়েছে এখানে, তাহলে বিষয় কটা হবে, অবশ্যই 4টা বিষয় হবে। 1 নম্বর বিষয় কি হবে, প্রাতিপদিক অর্থে, প্রাতিপদিক মাত্রে। 2 নম্বরে কি আসবে, লিঙ্গ মাত্রে। 3 নম্বর কি আসবে, পরিমাণ মাত্রে। 4 নম্বরে কি আসবে, বচন মাত্রে। তাহলে এই যে প্রাতিপদিক মাত্রে, লিঙ্গ মাত্রে, পরিমাণ, বচন মাত্রে, প্রত্যেকটাই মাত্রে 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 না লিখে কি করেছে, একবারে একসঙ্গে জুড়ে দিয়েছে প্রাতিপদিক ও লিঙ্গ পরিমাণ বচন মাত্রে। এই ধরো গরুর রচনা দিল আমাদেরকে, গরু ঘাস খায়, গরু 4টা পা, গরু গরু গরু, প্রতিটা জায়গাতে গরু উল্লেখ না করে কি করছে, সে তার বিশেষণ উল্লেখ করছে। ঠিক সেরকম এখানে মাত্রেটা একবারই জুড়েছে এখানে,
শুধু কি বলেছে, এটা দেখো প্রাতিপদিক মাত্রে, লিঙ্গ মাত্রে, পরিমাণ মাত্রে, এরকমের থেকে তো ভালো বোঝাচ্ছে কি পুরো সূত্রটা। প্রাতিপদিক অর্থ লিঙ্গ, পরিমাণ ও বচন মাত্রে, মাত্রে একবার উল্লেখ করেছে। এই জন্য যে এই চারটা বিষয়ে কি হবে, প্রথমা বিভক্তি হবে। এই চারটি বিষয়ে কিন্তু আমাদের প্রথমা বিভক্তি হবে। তাহলে এবার আমাদের কোশ্চেন হতে পারে, তাহলে দেখো এই সূত্র থেকে 3টে কোশ্চেন পেয়ে গেলাম কিন্তু আমরা। তার বিষয় কটি আছে? 4টি আছে। সমাস কি আছে? না দ্বন্দ্ব সমাস আছে। কটে বলে পদ আছে এখানে? না 2টি পদ আছে। দেখো এইখান থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন হতে পারে, মানে জানার জন্য আর কি। যখন তুমি কাউকে কোনো কিছু বোঝাবে তখন তোমার জানার বা বোঝার জন্য এটা। কিন্তু আমাদের যে এখানে পরীক্ষাতে এসএলএসটির ক্ষেত্রে কিন্তু এতটা ডিপলি হয় না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্ষেত্রে যেটা আমাদের দেখতে হয়, নেট বা অন্যান্য যে এক্সাম গুলো দেখতে হয়, সেই জায়গায় তোমরা পড়লেও পড়তে পারো যে এইভাবে আমাদের কোশ্চেন কিন্তু তৈরি হতে পারে। কারণ তুমি যখন একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে সেক্ষেত্রে তোমাকে প্রত্যেকটি অর্থ জানা দরকার। কিন্তু আমাদের এসএসটি ক্ষেত্রে উপর থেকে কোশ্চেন হয়ে যায়, অতটা ডিপলি কিন্তু আসে না। ক্লিয়ার? তো এইবারে দেখো তাহলে প্রাতিপদিক কি? এই যে প্রাতিপদিক বলেছে না, প্রথমে প্রাতিপদিকের অর্থে বলেছে। তাহলে প্রাতিপদিকটা কি না, প্রাতিপদিকে যদি আমরা সংজ্ঞা লিখি, তো কি হবে, নিয়ত পস্থিতিকঃ প্রাতিপদিকার্থ। নিয়ত উপস্থিতিক অর্থাৎ প্রাতিপদিক। নিয়ত উপস্থিতিক, নিয়ত বলতে কি আসে, নিয়ত মানে নিশ্চিত, নিশ্চিত। আর উপস্থিতি, নিয়ত উপস্থিতি বলেছে, উপস্থিতি অর্থাৎ কি বলেছে, উপস্থিতি শব্দের অর্থ হচ্ছে যার অর্থ আছে, যার অর্থ গ্রহণ হবে, অর্থযুক্ত। ক্লাসের মধ্যে প্রচুর ডিস্টার্ব হয়ে যায় এগুলো। তাহলে কি বললাম, নিয়ত উপস্থিতি। এটা নিয়ত মানে নিশ্চিত, যার উপস্থিতি আছে সে হবে প্রাতিপদিক। নিশ্চিত যার অর্থ গ্রহণ হবে সে হবে প্রাতিপদিক। ঠিক আছে, নিয়ত যার উপস্থিতি বা এটা আসবে। আমার কাছে এখানে কোনো অ্যাপ্রুভাল পেন্ডিং নেই, আমি অ্যাপ্রুভ করে দিয়েছি। ঠিক আছে, তুমি ওটাকে উড়িয়ে দাও, উড়িয়ে প্রথম থেকে দেখো, চলে আসবে। তাহলে নিয়ত উপস্থিতি, নিশ্চিত উপস্থিতি যা থাকবে তার অর্থ গ্রহণ হবে। যেমন ধরো প্রাতিপদিক বলতে ধরো এখানে যে কৃষ্ণ শ্রী জ্ঞান, সেটা হতে পারে কোনো পেন হতে পারে, কোনো বই হতে পারে, খাতা হতে পারে, ফোন হতে পারে, মোবাইল হতে পারে, মানে যা খুশি হতে পারে, কারণ যা নিশ্চিত একটি অর্থ গ্রহণ হবে নিশ্চিত রূপে, সেটাই হবে প্রাতিপদিক। যেমন ধর এখানে বলেছে না, দেখো এখানে উল্লেখ করেছে শব্দের মূল অংশ প্রাতিপদিক, যা ধাতুও নয় প্রত্যয়ও নয়, অথচ যার অর্থ রয়েছে তাই হলো প্রাতিপদিক। তাহলে অর্থবোধ ধাতুর প্রত্যয় প্রাতিপদিকম। প্রাতিপদিক বলতে কি, নিয়ত উপস্থিতিকঃ প্রাতিপদিক, অর্থাৎ যার নিশ্চিত যার উপস্থিতি আছে সে হবে প্রাতিপদিক। অর্থবোধ স্যার উদাহরণটা, বলো স্যার উদাহরণটা আরেকবার বলুন। উদাহরণ তো বললাম, যে কোনো যার ওই একটা পেন নিশ্চিত বই। উপস্থিতি আছে, যেটা হয়তো কোনো পেন হতে পারে, কলম যেটা আমরা বলছি কলম, বই খাতা টেবিল, তোমার মোবাইল ফোন, মানে ইত্যাদি যা খুশি তুমি উদাহরণ হিসেবে যা খুশি লিখতে পারো, যার একটা নিশ্চিত একটা উপস্থিতি আছে সেই হবে প্রাতিপদিক। পেনটাকে রূপেই জানবো, ওটাই হ্যাঁ, নিশ্চিত। পেন পেন মানে কি, পেন তুমি জানো, পেন দিয়ে আমরা লেখালেখি করি, লিখবো, হ্যাঁ, মানে ঠিক আছে। যেটা যেই অর্থটা তারই জ্ঞান আর কি। যেটা হ্যাঁ, যেটা নিশ্চিত যার অর্থ আছে, তোমাকে বলে দিল নিয়ত উপস্থিতি, নিশ্চিত যার উপস্থিতি বা আচ্ছা আচ্ছা, নিশ্চিত যার অর্থ আছে সেটাই হবে প্রাতিপদিক, অন্য কিছু নেই। ক্লিয়ার? নিশ্চিত যার অর্থ হবে। যেমন এইখানে আমাদের বইয়ের উদাহরণ, অর্থাৎ আমাদের যে পাণিনিয়ম যদি আমরা খুলি বা বিভিন্ন যে লঘু সিদ্ধান্ত কৌমুদী সিদ্ধান্ত যদি আমরা যাই, তখন কি পাবো, কৃষ্ণ শ্রী জ্ঞান, মানে উদাহরণ যদি আমাদেরকে দেয় এই উদাহরণ থেকেই কোশ্চেন তোমার হবে। আমি কি বললাম, স্যার যদি পরীক্ষাতে মানে কেমন কোশ্চেন হবে একটা যদি উদাহরণ দিতেন আর কি পুরো। প্রাতিপদিক অর্থে কোনটা আসছে, তোমাকে দিল তট, দ্রোণগৃহী, একদো বহুব, কৃষ্ণ, চারটা অপশন দিল। মাইকটা বন্ধ রাখো, মাইকটা। মানে কোশ্চেন যে করছো, কোশ্চেনটা তুমি করো বা কোশ্চেনটা আমাকে বলো, ঠিক আছে, বলার পর মাইকটা বন্ধ করে দাও, কারণ আরো 40 জন ক্লাস করছে, তোমার ওই ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা সেটা চলে আসবে। ঠিক আছে, তুমি কোশ্চেন করো, কোশ্চেন যে স্যার আমি এটা বুঝতে পারলাম না, আমি একবার যেটা 5 বার বলবো, ঠিক আছে, সেটা অসুবিধা নেই, কিন্তু করার পর তুমি মাইকটা একটু বন্ধ করে দেবে। ঠিক আছে, তাহলে যেটা বললাম, যার কোশ্চেন কিরকম হয়, প্রাতিপদিকের অর্থ কোনটা, তোমাকে ধরো উদাহরণ দিল তট, দ্রোণগৃহী, দৌ আর জ্ঞানম, তার মধ্যে হ্যাঁ কোনটা প্রাতিপদিক হবে,
যা নিশ্চিত আছে, যার নিশ্চিত একটি অর্থ রয়েছে, সেটি হলো প্রাতিপদিক। কারণ আমরা এখানে উদাহরণগুলো জেনে গেছি অলরেডি, কিন্তু জিনিসটা কি সেটা এখানে জানবো। ক্লিয়ার? যেমন ওদের সেটা বাঘও হতে পারে, হাতিও হতে পারে। কারণ কি, এই যে বাঘ, হাতি, খাতা, পেন, কলম কেন বললাম না, এগুলো প্রাতিপদিক। কারণ কি, এখান থেকে যে অর্থ আমরা পাবো সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ, মানে তার অর্থ আমরা জানি যে পেন, পেনের কি অর্থ, কলম বলছি, খাতা, বই, তার কি অর্থ। মানে অ্যাকচুয়ালি এক কথায় যদি আমরা বলি যে কোনো বস্তুর সামান্য অর্থ বলার জন্য আমরা প্রথমা বিভক্তির প্রয়োগ করে থাকবো। কোনো বস্তুর সামান্য অর্থ বলার জন্য আমরা প্রথমা বিভক্তির প্রয়োগ করব। নারায়ণ, গণেশ, রাম, বিভিন্ন দেবতা, সবাই প্রাতিপদিক। এইটি হচ্ছে প্রাতিপদিক। তার প্রাতিপদিকে কি হয়, প্রথমা হয়। প্রায় উদাহরণ 3টে কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে, যেটা বইয়ের উদাহরণ, পরীক্ষাতে কোশ্চেন তোমার এটাই দেবে। তাহলে 4টা বিষয়ের মধ্যে একটা গেল প্রাতিপদিকার্থ। 2 নম্বর বিষয় কি আসবে, লিঙ্গ। লিঙ্গ মাত্রে, লিঙ্গটা কি? দেখো, এই লিঙ্গ জানতে গেলে না আরো 3টে জিনিস জানতে হবে আমাকে শুধু জাস্ট এখানে কি বলা হয়েছে যে লিঙ্গ মাত্রে, কি বলা হয়েছে যে লিঙ্গ মাত্রে প্রথমা হবে, লিঙ্গ। হ্যাঁ, আরে লিঙ্গ মাত্রে প্রথমা, কিন্তু লিঙ্গ জানতে গেলে কি কি জানতে হবে? 1 নম্বর জানতে হবে অলিঙ্গ। 2 নম্বর জানতে হবে নিয়ত লিঙ্গ। আর 3 নম্বর জানতে হবে আমাদের কি, অনিয়ত লিঙ্গ। ঠিক আছে? লিঙ্গ মাত্র বলেছে, তাহলে অলিঙ্গটা কি, নিয়ত লিঙ্গটা কি, আর অনিয়ত লিঙ্গ কি, 3টে তথ্য জানতে হবে। তাহলে অলিঙ্গতে যদি, কে মাইক চালু রেখেছে, মাইকটা বন্ধ রাখো, মাইকটা বন্ধ করো, নাহলে আমি এখান থেকে যদি তোমাদের মিউট করি তোমরা কোনো কোশ্চেন বলতে পারবে না, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে প্রত্যেকেরই প্রবলেম হবে। কারণ তোমার ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হলে, কে মাইক চালু রেখেছে বলো তো? এটা একটা মিনিট ধরো। কে মাইক চালাচ্ছে একটু বন্ধ রাখো। এটাকে সঙ্গীতা, সঙ্গীতা বন্ধ রাখো মাইকটা। হ্যাঁ স্যার বন্ধ করছি। করে দাও, করে দাও। মানে তোমার জন্য সবার সমস্যা হবে, আর কিছু নয়। একটা আওয়াজ আসছে তো ব্যাকগ্রাউন্ডে, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো কি, এখনো বন্ধ হয়নি, বন্ধ করো। দেখো 3টে অর্থ আমি কি বললাম, অলিঙ্গ, নিয়ত লিঙ্গ, অনিয়ত লিঙ্গ। অলিঙ্গটা কি না, অলিঙ্গ হবে যে শব্দের কোনো লিঙ্গ নেই, যে শব্দের কোনো লিঙ্গ নাই, সকল লিঙ্গে যাহার রূপটা সমান। ভালো করে বুঝে দেখো, অলিঙ্গ তাকেই বলবো যার নিজস্ব কোনো লিঙ্গ নেই, সকল লিঙ্গেই যাহার রূপ সমান, তাহা অলিঙ্গ। যেমন হচ্ছে অব্যয় পদ, উদাহরণ হচ্ছে কি অব্যয় পদ। এই অলিঙ্গের উদাহরণ হচ্ছে অব্যয় পদ, যার নিজস্ব কোনো লিঙ্গ নাই, সকল লিঙ্গেই যাহার রূপ সমান, তাহা হবে অলিঙ্গ, অব্যয় পদ। যেমন আমরা বলি না উচ্চই, নিচেই, উচ্চতে, নিচেই, যে কোনো অব্যয় পদ হচ্ছে অলিঙ্গ। 1 নম্বর। নিয়ত লিঙ্গটা কি? নিয়ত লিঙ্গ, নিয়ত লিঙ্গ বলবে যে শব্দের লিঙ্গ নিয়ত, নিয়ত যা নিশ্চিত, মানে আমরা জানছি যে তার একটা লিঙ্গ সেটা নিশ্চিত রূপে যাচ্ছি। যে শব্দের লিঙ্গ নিয়ত বা নিশ্চিত, অর্থাৎ যাহার কোনো লিঙ্গান্তর হয় না, মানে লিঙ্গের কোনো লিঙ্গান্তর হবে না, তাহা নিয়ত লিঙ্গ। যেমন কি হচ্ছে, আমরা জানি কৃষ্ণ, ধরো এখানে কৃষ্ণ দিয়েছে, কৃষ্ণ মানে আমরা কি জানবো, এটা কোন লিঙ্গ? কোন লিঙ্গ? পুংলিঙ্গ, পুলিঙ্গ। তাই তো? হ্যাঁ। শ্রী, শ্রী মানে কি আসবে, স্ত্রীলিঙ্গ। জ্ঞানম, জ্ঞানম মানে ক্লীবলিঙ্গ। তার মানে নিয়ত লিঙ্গ হচ্ছে সেটা যাহার কোনো লিঙ্গান্তর হয় না, তাহা নিয়ত লিঙ্গ। কৃষ্ণ হতে পারে, হ্যাঁ, শ্রী, জ্ঞানম, যে শব্দের লিঙ্গটা নিশ্চিত। আমরা জানি যে রাম শব্দ মানে পুংলিঙ্গ, সীতা মানে স্ত্রীলিঙ্গ, এটা হচ্ছে নিয়ত লিঙ্গ। তাহলে অনিয়ত লিঙ্গ কোনটা না, অনিয়ত লিঙ্গও কিন্তু এখানে আমরা পাবো কি না, একাধিক লিঙ্গে প্রযুক্ত যে সকল শব্দ, যে সকল শব্দ একাধিক লিঙ্গে প্রযুক্ত, তাহা হবে অনিয়ত লিঙ্গ। কিরকম? যেমন ধরো এই যে আমাদের উদাহরণটা দিয়েছে, লিঙ্গ মাত্রা থেকে বলেছে না, এটা বলেছে কি বলতো, এটা যদি অ্যাকচুয়ালি দেখা হয় এটা হচ্ছে অনিয়ত লিঙ্গ, অনিয়ত লিঙ্গের মধ্যে আসবে।
তট তটি তটম, মানে কি এই যে একাধিক লিঙ্গে প্রযুক্ত বলেছে, এইটা হচ্ছে তট তটি তটম, এটা তিনটি লিঙ্গেই কিন্তু এটি যাবে, তার জন্য এই শব্দটি। কোশ্চেন এরকম মনে হতে পারে লিঙ্গ মাত্র দেখে উদাহরণ না নিয়ে বলে দিল কি যে অনিয়ত লিঙ্গের উদাহরণ হতে পারে, অনিয়ত লিঙ্গের উদাহরণ কোনটা। এই জন্য কি বললাম, আমাদের তোমরা পরীক্ষা শুধু দেখবে দেখি আমাদের প্রাতিপদিক অর্থ, লিঙ্গ মাত্রে কি, পরিমাণ মাত্রে কি, বচন মাত্রে কি জানলে আমাদের হয়ে গেল, এটাই আমাদের কোশ্চেনটা পড়ে যাবে। যদি তোমাকে জেনে বুঝে পড়তে হয় তো অনেক ডিপলি তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমরা এইভাবে তৈরি করতে পারো। কিন্তু অ্যাকচুয়ালি এভাবে যদি প্রত্যেকটা সূত্রকে তোমরা দেখো, প্রত্যেকটা সূত্রকে পড়ো, তাহলে কারক পড়াতেই তোমার 2 মাস পেরিয়ে যাবে, কারণ কারকের সূত্র কম নেই। তার জন্য মূল মূল যে সূত্রগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব, আর বাকি তোমাদেরকে উদাহরণ মানে আমাদের নোটপত্র যেগুলো আছে দিয়ে দেবো, তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে। আর যদি মনে হয় যে স্যার এটা আমার অসুবিধা আছে, এটা একটু বুঝিয়ে দিন, আমি সেটা আলোচনা করে নেবো। ঠিক আছে, তারপরে স্যার পরিমাণ। হ্যাঁ বলো, কে কি বলছো বলো। স্যার অনিয়ত লিঙ্গটা আরেকবার বলুন। অনিয়ত লিঙ্গ মানে কি বলেছিলাম, যে সকল লিঙ্গের মানে যে সকল শব্দের যে সকল শব্দের লিঙ্গ নিয়ত বা নিশ্চিত। নিশ্চিত মানে কি, যে ধরো কৃষ্ণ শ্রী জ্ঞানম, এটা হচ্ছে অনিয়ত লিঙ্গের মধ্যে আসবে। হ্যাঁ না, এটা নিয়ত নিয়ত লিঙ্গ, তো নিয়ত লিঙ্গ এটা। আর অনিয়ত যেটা বললাম এখন, যেটা লিঙ্গটা কি একাধিক লিঙ্গে যেটা প্রযুক্ত হবে, একাধিক লিঙ্গে, যেমন ধর এই তট তটি তটম, তট শব্দটা তটি হতে পারে, তটম হতে পারে, এগুলো হচ্ছে অনিয়ত লিঙ্গ, এগুলো অনিয়ত লিঙ্গ। তাহলে দেখো আমরা যেটা বললাম, প্রথমে বললাম কি অলিঙ্গ, অলিঙ্গটা কি পড়ে গেছিলাম, বিভিন্ন অব্যয় পদগুলো বলে গেলাম অলিঙ্গ। তাহলে যেমন হচ্ছে বিভিন্ন অব্যয়গুলো বলে গেছি। আর নিয়ত লিঙ্গ বললাম কি আমাদের কৃষ্ণ শ্রী জ্ঞানম, এগুলো চলে এলো। আর তারপরে অনিয়ত লিঙ্গ হচ্ছে কি তটতটি তটম, তাহলে তটতটি তটম এটা হচ্ছে অনিয়ত লিঙ্গের উদাহরণ। পরিমাণ অর্থে যদি আমরা যাই, দেখো পরিমাণ প্রত্যেকেই জানো যে পরিমাণটা হচ্ছে কি, একটা হচ্ছে তৎকালীন দিনে একটা পরিমাপ করা হতো ওজন বা বাটখারার দ্বারা, সেইটা হচ্ছে পরিমাণ অর্থে আসতো। যেমন ধরো এখানে বলতে হচ্ছে এখানে দ্রোণব্রীহি, দ্রোণ, দ্রোণ মানে কি, দ্রোণটা হচ্ছে পরিমাণ, আর ব্রীহি মানে হচ্ছে শস্য বা ফসল, বা ধান, গম, যব যে কোনো হতে পারে। দ্রোণব্রীহি, প্রস্থব্রীহি, উদাহরণ থাকে প্রস্থ, প্রস্থব্রীহি, এই দুটো তিনটে উদাহরণই পড়বে, কিন্তু এর বাইরে উদাহরণ পড়ে না সেরকম ভাবে। প্রস্থব্রীহি, প্রস্থটা হচ্ছে পরিমাণ, আর ব্রীহি মানে শস্য, এভাবে আসে। আর বচন অর্থে দেখো, বচন অর্থে কি বলেছিলাম, এক দৌ আর বহব, মানে একটি দুটি বহু, এটা বচন অর্থে। বচন প্রত্যেকেই জানো, এক বচন দ্বিবচন, এক বচনে একটি, দ্বিবচনে দুটি, বহু বচন হচ্ছে মানে অনেকগুলো। তো প্রাতিপদিকার্থ এই যেটুকু আমি আলোচনা করলাম এটা পড়ে নাও, এর বাইরে কোনো কোশ্চেন হওয়ার নয়, এর বাইরে কিছু কোশ্চেন হওয়ার নয়, এটা কিন্তু তোমরাকে দেখতে হবে ভালো করে। এরপরে দেখো যদি আমরা পরের সূত্রতে যাই, দরকার নেই, যেটা আমাদের মূল সূত্র, আমরা দেখো কর্মকারকে যাব, আমরা মূল সূত্র কোথায় আসবো, কর্মকারক। দেখো স্যার বলছি একটা প্রশ্ন ছিল। বলো। স্যার ওই প্রথমা বিভক্তির আন্ডারে যে কচ্চিৎ নিপাতেন অভিধানম ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা একটু বলে দেবেন? এই জায়গাটা বলে দেবো, এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, কচ্চিৎ নিপাতেন অভিধানম, বলো কে এর সম্পর্কে কে বলবে আগে বলো, তারপরে আমি বলছি। বাংলাতে লিখে দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, শব্দযোগ যেটা বলা হয় বিভক্তি বিধায়ক সূত্র, এটা আর কি, বলো কারো কোনো আইডিয়া আছে? স্যার বলছি ওই যে নিপাত মানে যোগে, হ্যালো, বলো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? আমি যেটা জানি যে কচিৎ নিপাতেন অভিধানম মানে হচ্ছে যে নিপাত যোগে, এটা হচ্ছে যে ইতি আর সাম্প্রতম আর অসাম্প্রতম, এই তিনটা নিপাত, এইগুলো যোগে হচ্ছে যে প্রথমা বিভক্তি হয়, এই নিপাত দ্বারা মানে অব্যয়কে বোঝানো হচ্ছে। এই যেমন দশরথ ইতি নিপআসিত, এখানে ইতি অব্যয় যোগে প্রথমা হয়েছে। বা আরো হচ্ছে যে উদাহরণ আছে, বিষ বৃক্ষপি সংবর্ধ স্বয়ং সেতুম অসাম্প্রতম, এটা অসাম্প্রতম যোগে হচ্ছে যে প্রথমা হয়েছে বিষ বৃক্ষ, এখানে তো দাগ থাকবে, ঠিক আছে। এইরকম হচ্ছে যে ইতি, বিশেষ করে ইতি নিপাত যোগে প্রথমা হয়। হ্যাঁ ঠিক বলেছো, এটা হচ্ছে কি দেখো, প্রথমত দেখো শব্দ যোগে, শব্দ, হ্যাঁ বিভিন্ন শব্দের যোগে আমাদের বিভক্তি হয়, জানো তো, শব্দের যোগে। এটা অনেকে হ্যাঁ হয়তো স্যার, পড়ে না। তিনটে হয়, হ্যাঁ আমি বলি, তিনটে যোগে হয়। অনেকে এটা বুঝে যে একটা হচ্ছে কারকের সূত্র,
আর 2 নম্বর সূত্র কি হচ্ছে বিভক্তি সূত্র। এটাই প্রত্যেকেরই মনে রাখে, বিভক্তি সূত্র। কিন্তু আমি কি বললাম আরো দুটো শব্দ আছে যেটা শব্দযোগে হতে পারে, শব্দযোগে কি কি বিভক্তি হতে পারে, বিশেষ অর্থে কি কি হতে পারে, এগুলো আছে। তো সেই অনুপাতে তোমাদের যে পিডিএফটা আমাদের মানে তোমাদেরকে দেওয়া হবে সেরকম ভাবে কারেকশন চলছে বা সেই অনুপাতে তোমাদেরকে আমি দেব। তো এইবারে দেখো প্রত্যেকটি বিভিন্ন শব্দের যোগে কিছু কিছু বিভক্তি আসে। তো আমাদের প্রথমা বিভক্তির জন্য কিছু শব্দ এখানে যুক্ত করেছে। এই যে বলেছে না কচ্চিন নিপাতে না অভিধানম, এটা হচ্ছে একটি সূত্র বলেছে, যেটা বলেছে কি নিপাত, যার মাধ্যমে বিভিন্ন অর্থকে প্রকাশ করা হয়। হ্যাঁ, মানে কারো বিভক্তির যে অর্থ সেটাকে প্রকাশ করবে। এই সূত্রটা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, এটা কিন্তু পাণিনির সূত্র, পাণিনি অষ্টাধ্যায়ীর মধ্যে। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে পাবে তোমরা, পাণিনি অষ্টাধ্যায়ীর দ্বিতীয় অধ্যায়ে তোমরা এই সূত্রটা পাবে। দ্বিতীয় অধ্যায়ের 46তম পাদ, 46তম পাদ এই সূত্রটা তোমরা পাবে। এখানে এখানে কটি অর্থে হয়? ইতি, বুঝলে না, ইতি অব্যয় যোগ। আমরা দেখো এই সূত্রটাই তোমরা যখন 11-12 বা স্কুল লাইফে তোমাদের পরীক্ষায় এই সূত্র না দিয়ে বলবে ইতি অব্যয় যোগে, আসে না পরীক্ষাতে কোশ্চেন, ইতি অব্যয় যোগে। ইতি অব্যয় যোগে কি হবে? প্রথমা বিভক্তি আসবে। ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি চলে আসে ইতি অব্যয় যোগে। ঠিক আছে, এখানে কি এই ইতি যে পদটা এটা একটা নিপাত। এই যে ইতি পদটা কি বললাম, ইতি পদটি একটি হচ্ছে নিপাত। দশরথ ইতি নিপ আসিত, অর্থাৎ কি দশরথ কি ছিলেন? একজন রাজা ছিলেন। কি ছিলেন? একজন রাজা ছিলেন। এখানে ধরো একটা উদাহরণ তোমাদেরকে এখানে দিই। ধরো এটা তো ইতি অব্যয় হয়ে গেল। সাম্প্রতম বলেছে অসাম্প্রতম। সাম্প্রতম উদাহরণ কে বলবে বলো, বা অসাম্প্রতম একটা উদাহরণ কেউ বলো। বলো সাম্প্রতম বা অসাম্প্রতম বলো। কে বলো বলো। স্যার ওই যে অসাম্প্রতম তো বললাম, বিষবৃক্ষ অপি স্বয়ং সংবদ্ধ স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। আবার ধরো অঙ্গনে, অঙ্গনে কিরতি। অঙ্গনে কিরতি মানে কি বলতো, ছেলেটি কোথায় খেলছে? অঙ্গনে, উঠোনে খেলছে। এই যে অঙ্গন শব্দটা কি বোঝাচ্ছে? এটা স্থান বোঝাচ্ছে। এই যে স্থান বোঝাচ্ছে, এটি একটি নিপাত। এই নিপাতের মাধ্যমে এটাকে আসছে। তো অ্যাকচুয়ালি বিভিন্ন যে শব্দের যোগগুলো আছে তোমরা এটুকু মনে রাখবে যে শব্দের যে যোগগুলো আমরা পাবো সেই শব্দের যোগে প্রথম বিভক্তি হয়। দ্বিতীয় বিভক্তিরও অনেক শব্দের যোগ তোমরা পাবে এখানে। হ্যাঁ, আমরা আলোচনা করবো। দেখো মানে একটু দেখে রাখবে, ইতি অব্যয় যোগে যেটা পড়ে ওটাই এখানে কোশ্চেন চলে আসে, আর সেরকম কিছু দেয় না যদিও। যেমন ধরো দ্বিতীয় বিভক্তির বহু সূত্র এখানে পাবে তোমরা, আমরা একটু আলোচনায় যাচ্ছি। দ্বিতীয় বিভক্তি দেখো প্রথম সূত্র এখানে কি দেওয়া আছে? কর্তৃ-তমং কর্ম, মানে মূল সূত্র যেটা। সূত্রটা দেখতে এইটুকু, কিন্তু যদি সূত্রটা বুঝতে হয় তোমাকে অনেক কিছু জানতে হবে। সূত্রটা কেন কর্তৃ হলো, কেন ঈপ্সিত তম বললো, কেন কর্ম করা হলো, অনেকগুলো কোশ্চেন এখানে চলে আসে। তো কোশ্চেন আমি একটু আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, যেটা দরকার আমি সেটা আলোচনা করছি, আর কি বললাম যেগুলো দরকার নেই মোটামুটি তোমাকে জাস্ট বলে দিচ্ছি, তোমরা একটা দেখে নেবে। দেখো অ্যাকচুয়ালি এখানে যদি আমরা দেখি তোমরা দীক্ষিতের একটা ব্যাখ্যা পাবে। সেখানে কি পাবো? কর্তৃ-তম কর্ম, না কর্তৃ ক্রিয়ার দ্বারা, মানে কর্তা। কর্তৃ মানে কি? কর্তা। এখানে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে সর্বাপেক্ষা মানে সব থেকে বেশি পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে, বা কর্তা যেটা প্রধান ইচ্ছা বলি না আমরা, কর্তা যেটা প্রধান ইচ্ছা সেটা কর্ম। কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে। 1 নম্বর বলবে কর্তা কেন বললো, কর্তৃ কেন বলেছে? এখানে কর্তৃ বলেছে এই জন্যই। এখানে দেখো কর্তৃ বলেছে, কেন বলেছে না, এখানে কেবলমাত্র বলেছে কর্তার ঈপ্সিততমই কিন্তু কর্ম। প্রথম পয়েন্ট দেখো যে কর্তৃ শব্দের উল্লেখ করলো, কেন বললো না, কর্তার ঈপ্সিততম, কর্মের ঈপ্সিত কর্ম নয়। কিন্তু ভালো করে বুঝে দেখো, কর্মের ঈপ্সিত কর্ম নয়। কার ঈপ্সিত কর্ম? কর্তৃর ঈপ্সিততমই হচ্ছে কর্ম। হ্যাঁ, কর্মের কিন্তু নয়। যেমন ধর একটা উদাহরণ এখানে বলা হয়েছে, প্রভু মাসেষু अस्यं বদনাতি। ভালো করে বুঝে দেখো, প্রভু মাসেষু अस्यं বদনাতি। এখানে ক্রিয়াটাকে, এই বাক্যে ক্রিয়াটাকে বলো বদনাতি। এই যে বন্ধন, বেঁধে রেখেছে, বন্ধন করেছে, অশ্বটাকে বেঁধে রেখেছে। বন্ধন ক্রিয়াটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া। আর কর্তাটাকে, কর্তা হচ্ছে প্রভু। কর্তা হচ্ছে প্রভু। প্রভু হচ্ছে কর্তা।
আর ক্রিয়া হচ্ছে কি বধ্নাতি, বেঁধে রেখেছে। তাহলে যে বন্ধন ক্রিয়া, ঠিক আছে, এটা সম্পূর্ণ কি বলেছে দেখো কোথায় হবে, ঈপ্সিততম। তাহলে ঈপ্সিততমটা কে, অশ্ব না মাস? কাকে বাঁধছে, মাসটাকে বাঁধছে না অশ্বটাকে বাঁধছে? ভালো করে ভাবো। মানে দেখো মাস অশ্বকে মানে বাঁধছে। মাস কলাই, দেখো মাস মানে মাস কলাই, হ্যাঁ, শস্য, মাস কলাই। তাহলে প্রভু কি করছে দেখো, ক্রিয়া বদনাতি যে ক্রিয়ার দ্বারা কি করছে, অশ্বটাকে বাঁধছে না মাস কলাইটাকে বাঁধছে? হ্যাঁ, অশ্ব, তার প্রধান ইচ্ছেটা অশ্বকে কি, বাঁধছে। অশ্বকে অশ্বটাকে প্রধান বেঁধে রাখে, মাস কলাই সে না খেতে পারে। এখানে এই অশ্বটাতেই কর্ম হয়েছে, কিন্তু দেখো কর্মটা কে, কর্মটা কিন্তু অশ্ব, অশ্ব, এই কর্মটা হচ্ছে অশ্ব। আর মাসে সু, মাস কলাই, কলাইটাকে কি মানা যাবে, অশ্বটাকে মানা যাবে। তাহলে এই জন্য বলেছে কি কর্তৃ শব্দের উল্লেখ করেছে এখানে, যে কর্তার যেটা প্রধান ইচ্ছা ঈপ্সিততম, সেটাই কিন্তু সরি, হ্যাঁ কি বললাম, কর্তা যেটা ঈপ্সিততম প্রধান ইচ্ছা তাই কিন্তু কর্ম। তাহলে কর্তা মানে প্রভু, তার প্রধান ইচ্ছাটা কি, অশ্বটাকে বেঁধে রাখবে, তার প্রধান ইচ্ছা, এই অশ্বটাই হচ্ছে কর্ম। এই জন্য এখানে কর্তৃ শব্দের উল্লেখ করেছে, কর্তা। কারণ কর্মের হচ্ছে, যদি দেখো যদি বলতো কর্মের, যদি কর্মের ঈপ্সিততম কে এখানে হবে, কর্ম মানে কোনটা বলো, অশ্ব, কর্ম ঈপ্সিততম অশ্বের কোনটা, ঈপ্সিত হচ্ছে যে কর্ম হচ্ছে অশ্ব। অশ্ব। তাহলে এর ঈপ্সিততম কি, এ কি চাইছিল, শস্যটাকে খাবে, হুম। এ দিল কি মাস কলাইটাকে। তাহলে এর যে অশ্ব মানে কর্ম, কর্মের ঈপ্সিত ছিল কি মাস কলাই, মানে শস্যটাকে সে খাবে, এটা তার ঈপ্সিত ছিল। তার জন্য এখানে বাক্যে কর্তৃ উল্লেখ করেছে, এই জন্যই যে কর্ম, এই কর্তৃ শব্দের কি, কর্তার প্রধান ইচ্ছাটাই কর্ম হবে, কর্মের প্রধান ইচ্ছা কিন্তু কর্ম নয়। এখানে কর্তৃ উল্লেখ এই জন্য করেছে। তাহলে এবারে পরের প্রশ্ন হতে পারে কি, কারণ কর্তৃ যদি উল্লেখ না করে থাকতো তাহলে কর্মে ঈপ্সিত হয়ে যেত, সেটা নিবারণের জন্যই কি করেছিল, কর্তৃ পদ রেখেছিল। ঠিক আছে, পরের কোশ্চেন কি দেখো, ঈপ্সিত তম বলেছে, তম, তম, বা তমব কেন গ্রহণ করা হয়েছে, ঈপ্সিত বলতে পারতো, ঈপ্সিত বলতে পারতো, তমম কেন বলা হয়েছে, যে ঈপ্সিত তমম বলেছে না, ঈপ্সিত বলতে পারতো, তমম কেন বলেছে? এটাকে বুঝতে গেলে আমাদেরকে ধরো ডিগ্রি চিহ্ন আমরা করতাম না, গুড, বেটার, তারপরে কি বেস্ট। বেস্ট। গুড মানে ভালো, বেটার মানে কি আর একটু ভালো, আর বেস্ট মানে কি আসবে, গুড ভালো, বেটার সব ভালো, আর থেকে একটু ভালো। ভালো, সব থেকে ভালো। তাহলে এইখানে তম শব্দটা উল্লেখ করেছে, কারণ কি কর্তৃ তমম কর্ম কেন বলেছে, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে ঈপ্সিত তম, যে ঈপ্সিত, হ্যাঁ দেখো এখানে ঈপ্সিত তম, ঈপ্সিত তম হলে মানে কি আসছে বলো তো, এখানে ধরো ঈপ্সিত তম মানে কি, ঈপ্সিতও যুক্ত হচ্ছে এখানে, আর তার সঙ্গে কি আসছে, ঈপ্সিত তম আসছে, তাই তো। ঈপ্সিত তম মানে কি, ঈপ্সিত যুক্ত হচ্ছে, তম যুক্ত হচ্ছে, সব থেকে ভালো, ঈপ্সিত মানে ভালো, মানে ভালোটাও আসবে আর সব থেকে ভালোটাও আসবে, দুটোতে আসবে। কারণ অ্যাকচুয়ালি বলা হয় যেটা ঈপ্সিততম তাতে কিন্তু ঈপ্সিত থাকবেই, যা ঈপ্সিততম তাতে কিন্তু ঈপ্সিত আমাদের থাকবেই, কিন্তু ঈপ্সিততে কিন্তু ঈপ্সিততম থাকবে না। যেটা ঈপ্সিততম সেখানে ঈপ্সিত থাকবে, কিন্তু যেটা ঈপ্সিত সেখানে কিন্তু ঈপ্সিততম আমাদের থাকবে না, এটা কিন্তু ক্লিয়ার করবে এই জায়গাতে, সেটা কিন্তু ওখানে থাকবে না। তার জন্য কি করেছে, এটা এখানে ঈপ্সিততম জন্য উল্লেখ করেছে কি, যে ঈপ্সিত মাত্রে কিন্তু নয়, হ্যাঁ ঈপ্সিত তম মাত্রে, তার জন্য তম শব্দের উল্লেখ করেছে এখানে। একটা উদাহরণ দিচ্ছে দেখো, উদাহরণটা দিলে তোমরা ক্লিয়ার করতে পারবে যে কেন বলা হচ্ছে, কি জন্য বলা হচ্ছে। এখনো 40% প্রেজেন্ট এসছে, 80 জনের 40 জন মাত্র এসছে, আর 40 জন রেকর্ডিং ক্লাস। দেখো আমি এই জন্য বলি যে লাইভ ক্লাসটা করার চেষ্টা করবে, সমস্যা থাকলে কিছু করার নেই, অনেক কিছু জিনিস জানার থাকলে হয়তো কোনো কোশ্চেন করতে পারতে বা করবে, সেই মুহূর্তে হয়তো পড়লে কোনো কিছু জিজ্ঞাসার পুরো জানে, সেটা আধারে থেকে গেল, পরবর্তীকালে রেকর্ড দেখলে অসুবিধা নেই, কিন্তু একটু সমস্যা হয়। হ্যাঁ, তাহলে একটা উদাহরণ এখানে দিচ্ছি, বালকহ, পয়সা, ওদনং ভুঙ্ক্তে,
বালকটি কি করছে? পয়সা মানে দুধ, ওদনং ভুঙ্ক্তে, দুধ দিয়ে ভাত খাচ্ছে, দুধ মাখা ভাত খাচ্ছে। বালকটি কি করছে? দুধ দিয়ে বা দুধ মাখিয়ে ভাত খাচ্ছে বালকটি। তাহলে এখানে দেখো পয় বা দুধ, এখানে পয় বা দুধ এবং ওদন বা ভাত, দুটাই কি? দুটাই বালকের ঈপ্সিত। ভালো করে দেখো, দুটোই বালকের ঈপ্সিত, মানে দুটোকেই সে পছন্দ করে। দুধটাকেও তার পছন্দ, ভাতটাকেও তার পছন্দ। ভালো করে বুঝে দেখো, এখানে বালকের দুধটাও যেমন পছন্দ, ভাতটাও পছন্দ, দুটোই তার ঈপ্সিত। কিন্তু এই জন্যই এখানে বাক্যটা উল্লেখ করেছে না ঈপ্সিত তমম, অর্থাৎ যেটা তার সব থেকে বেশি ঈপ্সিত, ঈপ্সিততম যেটা, সেখানেই কিন্তু এই কর্তৃত্বতম কর্মসূত্রটা হবে। তাহলে ঈপ্সিততম কোনটা হবে এখানে? বলো। ওদন, ভাত তো, ওদনও হবে। হ্যাঁ, কারণ কি ভাতটা খাচ্ছে, তার উপকরণ হিসাবে আমরা যেমন বিভিন্ন তরকারি ব্যঞ্জন নিই, ও দুধ নিয়েছে। তার মূল খাওয়ার মূল লক্ষ্য কি ছিল? দুধ খাওয়া না ভাত খাওয়া? দুধ দিয়ে ভাত খাচ্ছে, তার মূল লক্ষ্য ছিল দুধ খাওয়া। কারণ কি স্যার মুখ্য স্যার ঈপ্সিত তমংটা ওদনং, তাই তো? হ্যাঁ, ঈপ্সিত তমটা ওদন, ওদন মানে ভাত। তার মুখ্য খাওয়া মানে ইচ্ছাটা কোনটা? প্রধান ইচ্ছাটা তার কোনটা? ঈপ্সিততম মানে তার প্রধান ইচ্ছা। প্রধান ইচ্ছা তার ভাত খাওয়া, আর দুধ খাওয়া তো নয়। তাহলে প্রধান ইচ্ছা তার ভাত খাওয়া, সে ভাত খাবে। তাহলে বলছে ওদন বা ভাত। কি বলছে? এটা দুটাই বালকের কিন্তু ঈপ্সিত, কিন্তু মুখ্য রূপে যদি আমরা দেখি, প্রধান ভাবে দেখি, তাহলে কি আসবে? ওদন বা ভাত খাওয়াই তার বালকের মূল লক্ষ্য ছিল। তার জন্য দুধ বা এখানে পয় যেটা বলছে, এখানে কি একটা গুণে সংযোজন করেছে, আর কিছু নয়। তাহলে এখন সূত্র যদি বলা হয়, তমক যদি গ্রহণ না করা থাকতো, তাহলে কি হতো? পয়তেও কর্ম হয়ে যেত তোমার, আর ওদনেতেও কর্ম চলে আসতো। তাহলে কোনটাই কর্ম করতো? তোমার পয়তেও কর্ম, এখানেও কর্ম। কারণ কি দুটোই তো তার ঈপ্সিত। তার জন্য বাক্যে উল্লেখ করেছে কি ঈপ্সিত তমম। তমম শব্দটা উল্লেখ এই জন্য করেছে এখানে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এই জন্যই করেছে। কারণ কি বলছে দেখো, তার ভোজন ক্রিয়া যেটা, খাওয়ার যে ইচ্ছা, যে কর্ম, এটা সম্পাদন করছে কি কর্তার ঈপ্সিততম, তার প্রধান ইচ্ছার উপরে। ঠিক আছে, তার জন্যই এই সূত্রটা এখানে উল্লেখ করে। কর্তু হলো, তমম হলো। এবারে কর্ম কেন উল্লেখ করেছে? বলে কর্ম, কর্ম শব্দের উল্লেখ করেছে কেন, এটাও একটা কারণ আছে যে কর্ম শব্দের কেন উল্লেখ করবে। দ্বিতীয় প্রশ্ন করছে কি স্যার কর্ম শব্দটা তাহলে কেন এনেছে? কারণ কর্মকারক যদি আমাদের চলছে, তাহলে কর্মটা কেন এনেছে? কারণ শুধুমাত্র তো বলতে পারতো যে কর্তৃত্বতম করতে পারতো, কর্ম কেন করেছে? এখানে দেখো একটা টুইস্ট, একটা ছোট্ট একটা গল্প তোমাদেরকে বলি। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না, এটা কি সমস্যা বলতো। আরে ক্লাস তো হচ্ছে, তুমি ওখানে যাও, একটা স্ক্রিনশট পাঠাও, কি আসছে দেখি, একটা স্ক্রিনশট পাঠাও। দেখো তৃতীয় যে প্রশ্ন, সেটা কি বললাম, যে এখানে ধরো কোনো ব্যক্তি বলছে কি, দেখো আমাদের ধরো একটা সাধারণত ভাবে আমরা কি করি, কাউকে আমি মেসেজ করছি। হ্যাঁ, ধরো কেউ লিখলো ললিতা, তুমি কি করছো, বাক্য আর কি। ঠিক আছে, তো এখানে কটি শব্দ আছে দেখো তো। ললিতা হচ্ছে 1 নম্বর, তুমি হচ্ছে 2 নম্বর, কি হচ্ছে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে করছো। ললিতা তুমি কি করছো, একটা বাক্য ধরো এখানে এলো যে ললিতা তুমি কি করছো। তুমি অন্য নাম্বার থেকে ওই লিঙ্কটা খুলো, অন্য মোবাইল নাম্বার দাও, খুলে তারপরে আমাকে বলো। তাহলে দেখো বাক্যটা কি বলছে, ললিতা তুমি কি করছো, একটা বাক্য লিখলো। তো সে উত্তর, 4টা বাক্য বলেছে, তো সে উত্তর দিচ্ছে কিসে? স্যার পড়াশোনা। উত্তর কিসে এলো? একটা বাক্যে উত্তর এলো। 4টা কোশ্চেন করে 4টা বাক্যে উত্তর পাচ্ছে, কটা বাক্যে? একটা বাক্যে। তাহলে যদি এই যে পড়াশোনা বললে, তো যদি ধরো আমি কোনো প্রসঙ্গ, কোশ্চেনই করেনি, শুধু বলে দিল কি যে পড়াশোনা, তাহলে এটা কি কোনো মানে এলো? কোনো অর্থ হবে না। যখন তুমি তাকে জিজ্ঞাসা করো তুমি কি করছো, তখন তার অর্থটা আসবে, স্যার আমি পড়াশোনা করছি, এটা তখনই আসবে।
ঠিক সেই রকমই পাণিনির সূত্রে এইরকমই একটি লেখন শৈলী পাওয়া যায়। পাণিনির যে অষ্টাধ্যায়ী, হ্যাঁ, প্রায় 4000 সূত্র আছে, 3996টি, সেইখানে এইরকম একটি লেখন শৈলী পাওয়া যায় যেটা কি বলেছে, পূর্বের সূত্রে যদি বোঝা থাকে তাহলে তার পরবর্তী একটি ছোট সূত্র একটি বড় অর্থকে উৎপাদন করে, সবার সামনে নিয়ে আসে। পূর্বে তুমি বুঝে রেখেছো, পরবর্তীকালে এইটুকু একটা বাক্য সেটাও কিন্তু একটা বড় একটা অর্থকে কিন্তু দেয়। কারণ এই যে সূত্র, দেখো সূত্র কয় প্রকার বলো তো, আমি আলোচনা করে গেছি, অন্যান্য ক্লাসে আমাদের আলোচনা হয়েছে। সূত্র কয় প্রকার বলো? কতগুলো সূত্র আছে? সূত্রের লক্ষণ কি ছিল? কেউ নেই নাকি? হ্যাঁ, সূত্রের লক্ষণ কি বলতো? এক কথায় সংক্ষেপে বলতে হবে, তবে তুমি সূত্র পাবে। সূত্র কতগুলো প্রকার আমি বারবার বলে গেছি, তোমরা ক্লাসে আছে দেখো, 6টি প্রকার সূত্র, 6টি প্রকার। কি কি সূত্র বলেছিলাম? সংজ্ঞা আছে, পরিভাষা আছে, বিধির নিয়ম এবং মাইকটা বন্ধ রাখো। দেশ ও অধিকার আছে সর্ববিধম সূত্র লক্ষণম। মাইকটা বন্ধ রাখো একটু। এটা কি মাইকটা বন্ধ রাখো। 6টি দেখো, 6টি লক্ষণ বলেছি আমি। 1 নম্বর কি বললাম এখানে? 1 নম্বর হচ্ছে সংজ্ঞা সূত্র আছে, 2 নম্বর হবে পরিভাষা সূত্র, 3 নম্বর আসবে বিধি সূত্র, 4 নম্বর আসবে নিয়ম সূত্র, 5 নম্বর আসবে কি অতিদেশ সূত্র, আর 6 নম্বর আসবে কি অধিকার সূত্র। অর্থাৎ 6 প্রকারের সূত্র তোমরা পাবে। কারণ ত্রিমুনি ব্যাকরণ যেটাকে বলা হয়, পাণিনি, কাত্যায়ন, পতঞ্জলি। পাণিনি কে বলা হয় সূত্রকার, পাণিনিকে বলা হতো বার্তিককার, আর পতঞ্জলি ছিল ভাষ্যকার। ঠিক আছে, পতঞ্জলি ভাষ্যকার। তাহলে কাত্যায়ন যে ছিল সে হচ্ছিল বার্তিককার, পাণিনি ছিল সূত্রকার। এই সূত্রের লক্ষণে বলা হতো স্বল্পক্ষরম। স্বল্প অক্ষর মানে অল্প অক্ষর যুক্ত বিশেষ হতে হবে। অসন্নিগ্ধম, সন্দেহ মানে কোনো সন্দেহ থাকবে না। সারবত মানে তার তাৎপর্য থাকতে হবে। বিশ্বত মুখম, বিশ্বত মুখম মানে কি আসবে? বহু কার্য সাধকম হতে হবে সেটা। আর কি হবে? অস্তভম মানে অনর্থক শব্দ রহিত হতে হবে, কোন অনর্থক শব্দ কিন্তু এখানে দেওয়া যাবে না। আর একটা ছিল অনবাদ্যম মানে অনিন্দনীয়, কোনো নিন্দনীয় হবে না। তাহলে স্বল্প অক্ষর যুক্ত সূত্র হতে হবে। তাহলে কি রকম দেখো, এইখানে বলা হতো, দেখো যদি পাণিনির সূত্রের লেখন শৈলীটা আমরা একটু ফলো করি দেখো, তাহলে বুঝতে পারবো এখানে কি। তখন আমরা বুঝতে পারবো, দেখো আমার কয়েকটা সূত্র আমাদের লিখতে হবে। 1, 4, 45 এই সূত্র হচ্ছে আধার অধিকরণম। আধার অধিকরণম। 2 নম্বর আসবে 1, 4, 46 অধিসিংথাসাং কর্ম। অধিসিংথাসাং কর্ম। পরের সূত্র আসবে 1, 4, 47 অভিনিবিশস্য। এটাও আধার মানে এটাও আধার অর্থে, এটাও আধার অর্থে। এই অধিসিংথাসাং কর্ম বলেছে এখানে। তারপরে এটাও আধার অর্থে আসবে। আবার আসবে 1, 4, 48 উপান্নাধ্যাং বস, এটাও আধার। ঠিক আছে, তারপরে আসছে 1, 4, 49, হ্যাঁ, এটা হচ্ছে কর্তৃপ্সিততম কর্ম। কর্তৃপ্সিততম কর্ম। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে? কর্তৃপ্সিততম কর্ম, কর্মটা উল্লেখ করেছে। কেন উল্লেখ করেছে? তাহলে যদি এই সিরিয়ালটা আমরা দেখি, 1, 4, 45, 1, 4, 46, 1, 4, 47, 1, 4, 48 আর 1, 4, 49, যদি আমরা এটাকে ফলো করি তখন কি আসবে? তাহলে এই যে সূত্র যদি আধারকে নিয়ে আসা হতো, এখানে আধার আধার আধার, পরবর্তীকালে কি আসতো? কর্মের সাথে আধার চলে আসতো। কর্মসূচির মধ্যে ঢুকে গেছে তো, কর্ম বলেছে এখানে, তাহলে এখানে কর্ম আছে, এখানে দুটো আধার আছে, আবার কর্ম, তাহলে এই কর্মের সঙ্গে তো কি হতো? আধার চলে আসতো। তার জন্য যাতে আধারটা না আসে পুনরায়, তার জন্য কি করেছে? এখানে অনলি কর্ম উল্লেখ করেছে, কর্তৃপ্সিততম কর্ম। তাহলে এই যে আধারটাকে নিবারণ করার জন্য, আধারটাকে নিবারণ করার জন্য যে আধারের নিবৃত্তি যাতে না আসে, তার জন্য কি করেছে? এখানে কর্ম শব্দের উল্লেখ করেছে। ক্লিয়ার? এটা ছিল কর্ম শব্দের কারণ। এটা বহু ব্যাখ্যা আছে, তোমাদের অত জানার এই মুহূর্তে দরকারও নেই। তো মোটামুটি এই একটা ধারণা যে কর্তৃপ্সিততম কেন সূত্রটা করা হবে। স্যার 1, 4, 47 সূত্রটা কি লিখেছেন? 1, 4, 47 সূত্রটা
হ্যাঁ হ্যাঁ অভিনিবিশস্য, এখনই পড়বো আমরা, অভিনিবিশস্য, অধিসিংহাসন কর্ম, সব সূত্র দেওয়া আছে এখানে, অসুবিধা নেই। প্রত্যেকটা সূত্রই এখানে আমি উল্লেখ করেছি, এখান থেকে তোমরা সব সূত্রই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কিন্তু কর্তৃত্বতম কর্ম দেখতে এইটুকু সূত্র, কিন্তু এটা যদি তোমরা ব্যাখ্যা করো না অনেক কিছু চলে আসবে। কারণ কি, কর্মকারকের প্রধান সূত্র কিন্তু এটা, কারকের সূত্র বললাম, কর্মকারকের সূত্র হলো এটা। পরবর্তীতে যদি আমরা দেখো এবারে পরের সূত্র যদি আমরা ভালো করে ফলো করি, হ্যাঁ কি সূত্র আসবে পরে দেখো, আসছে তথা যুক্তম চানিপসিতম। দেখো এইখান থেকেও আরো ভালো বুঝতে হবে, তথা যুক্তম চানিপসিতম, এটা কি তথা যুক্তম, মানে এখানে বলেছে কি কর্তৃপসিতম, এখানে তথা যুক্তম। তাহলে এই বাক্যটা যদি ভাঙি, তথা যুক্তম চ অনিপসিতম, মানে কি বলছে, তথাটা কি, তথা হচ্ছে একটি অব্যয়, তথা হচ্ছে একটি অব্যয় পদ, তথা হচ্ছে অব্যয়। যুক্তম প্রথমা এক বচনান্ত শব্দ যুক্তম। চ, চটা কি আসছে, চটাও অব্যয় আসছে। অনিপসিত, অনিপসিতটাও হচ্ছে প্রথমার এক বচনে। তাহলে দেখো এই সূত্রটা ভাঙলেও তথা যুক্তম চ অনিপসিতম, চারটি পয়েন্ট আমরা পাচ্ছি। তথা হচ্ছে অব্যয়, চ হচ্ছে অব্যয়, যুক্তম প্রথম এক বচন, আর হচ্ছে অনিপসিতম বলেছে প্রথমার, চারটি পয়েন্ট। তথা দেখো এবার যদি আমরা ভাঙি, তথা সেই রূপ, তথা মানে কি সেই রূপ, সেই রূপ, এখানে কর্ম গেছি তো, যে ইপসিতমটা কর্ম হচ্ছে, তথা শব্দটা আমাদেরকে কি বলে দিচ্ছে, যে সেই রূপ, অর্থাৎ তথা যেমন আমাদের কর্ম গেছে, ইপসিতমতে কর্ম গেছে, সেই রূপ বলছে কি, যে হ্যাঁ ইপসিতমতে তো আমাদের কর্ম এসছে, তো সেই রূপ কি বলছে, অনিপসিত অপি, সেই রূপ অনিপসিত অপি, যেমন ইপসিতমতে কর্ম হয়েছে, সেই রূপ অনিপসিত, মানে অনিপসিত যেটা কর্তার ইপসিত নয় সেইখানেও কর্ম হবে। ক্লিয়ার না, বোঝা গেল না? এই সূত্রটা জন্য করে তথা যুক্তম চ অনিপসিতম, তথা যুক্তম, তথা সেই রূপ, সেই রূপ কি, সেই রূপ বাক্যে যুক্ত থাকে কি চ অনিপসিত, যেমন ইপসিত তমতে কর্ম বলবো, ঠিক যদি অনিপসিত থাকে তাও কর্ম বলবো আমরা, যে কর্তার ইপসিত তম ছাড়াও অনিপসিত তাদেরও কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। বলছি ইপসিত তমের ন্যায় যদি অনিপসিত বিষয় ক্রিয়ার সঙ্গে যুক্ত হলে কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। এটা আবার এই যে কর্ম, এই কর্ম আবার দুই প্রকার হবে, একটা হচ্ছে উদাসীন কর্ম, একটা হচ্ছে দেশ্য ভাব। উদাসীন বা উপেক্ষ, আর একটা দেশ্য ভাব। উদাসীন কি, যে ব্যাপারে কর্তার আগ্রহ বা বিদ্বেষ কোনোটাই নেই, মানে কোনো আগ্রহ বা বিদ্বেষ কোনোটাই নেই। যেমন একটা উদাহরণ দিই, গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, গ্রামে যেতে গেলে তৃণগুলোকে মারিয়ে যেতে হবে। তো এই যে তৃণটাকে মারিয়ে যাচ্ছি, তার কোনো কি বলছে আগ্রহ, ঠিক আছে, কোনো কিছুই নেই, মানে আমাকে গ্রামে যেতে গেলে তৃণের উপরে যেতে হবে, মারিয়ে যেতে হবে, আমার কোনো মানে যায় আসে না, এরকম একটা ব্যাপার। কর্তা কি বলছে, যেটা কর্তার উদাসীন ভাব, সেটা হচ্ছে গ্রামং গচ্ছন তৃণং পৃষতি। আবার যদি এখানে দেশ্য ভাবটা কি, দেশ্য ভাব কর্তা যেটা চাইছে না, যেমন যদি বলে দেয় দরিদ্র ওদনং ভুঞ্জন বিষং ভুঙ্ক্তে, ঠিক আছে, ওদন খাচ্ছে, ভাত খেতে খেতে সে বিষ খাচ্ছে, এটা হচ্ছে কি কর্তা চাইছে না, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, বাড়ির ফ্যামিলির সঙ্গে কারো ঝগড়া হয়েছে, এই বিষ খেয়েই মারা যাবো, বিষ খাচ্ছে, কর্তা কিন্তু ইচ্ছা করে খাচ্ছে না, রাগ বশত দেশ্য ভাব বশত সে কিন্তু খাচ্ছে, এই জায়গাটা হচ্ছে দেশ্য ভাব। তাহলে অনিশ্চিত, ইচ্ছা নেই তাও, মানে যেমন মানে তৃণ যেগুলো ঘাসগুলোকে মারিয়ে যাওয়ার তার ইচ্ছা নেই, তাও তাকে মারিয়ে যেতে হচ্ছে, কারণ তাকে গ্রামে যেতে হবে। ঠিক সেরকম ভাত খাচ্ছে কিন্তু বিষ খাওয়ার ইচ্ছা নেই, কিন্তু তাই খেতে হচ্ছে, কারণ কি ইচ্ছা না থাকলেও তাকে করতে হচ্ছে। এই জন্যই বলেছে তথা যুক্তম চ অনিশ্চিতম, তথা যুক্তম সেই রূপ। এখানে দেশ্য বলতে কি বললাম, যেটা চাইছে না, আর উপেক্ষ বলতে যে ব্যাপারে কোনো আগ্রহ বা বিদ্বেষ কোনোটাই নেই, এখানে কোনোটাই নেই। হ্যাঁ, কারণ কি দেখো দেশ্য ভাব বলতে কি, দেখো সাপোজ ধরো দেশ্য ভাবটা কি, আমি যদি উদাহরণ দিয়ে বোঝাই, দেশ্য ভাব মানে কর্তা চাইছে না, ধরো এটা হতে পারে যে চাইছে না কিন্তু তাই করতে হচ্ছে, ফ্যামিলি, আমি যেটা বললাম যে ফ্যামিলির সঙ্গে হয়তো কোনো ঝামেলা, আমি বিষ খেয়ে মারা যাবো, এটা একটা হতে পারে। 2 নম্বর, কেউ হয়তো কানের কাছে বন্দুক বা পিস্তল ঠেকিয়ে রেখেছে, হ্যাঁ এটা করতে হবে, না করলে তোকে মেরে ফেলবো, তা তো ইচ্ছা নেই তাও তাকে করতে হচ্ছে, আরে তোর সম্পত্তি আছে আমাকে দিয়ে দে, নাহলে আমি তোকে মেরে ফেলবো, গলায় ছুরি দিয়ে তোর যা মানি পার্সে যা আছে ফোন টোন যা আছে দিয়ে দে, নাহলে মেরে ফেলবো। তাহলে কি কর্তা কি করছে, ইচ্ছা না থাকা সত্ত্বেও সে করছে, তার জন্য এটা যে অনিশ্চিত। ইপ্সিত যুক্ত যেরকম আছে,
অনিশ্চিত না থাকলেও তাকে করতে হচ্ছে। তথা যুক্তম চ অনিশ্চিতম। দুটো উদাহরণ, দেশ্য ভাব আর হচ্ছে কি, আর সব থেকে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্বগ্রামং গচ্ছন ত্রিনং পৃষতি। এই উদাহরণটাই বারবার করে, মানে গ্রামে যাওয়া, যেতে গেলে তৃণটাকে মারিয়ে যেতে হবে। তাহলে গ্রামং গচ্ছন ত্রিনং পৃষতি, এখানে গ্রামও দিয়েছে বা তৃণও দিয়েছে। গ্রামং গচ্ছন ত্রিনং পৃষতি, এই যে একটা বাক্য দেখো, এই বাক্যটা থেকে একটা আবার পয়েন্ট চলে আসবে। দেখো যে গ্রামম গচ্ছন ত্রিনং পৃষতি, তাহলে এই যে বাক্যটা আমরা এখানে গ্রামং গচ্ছন ত্রিনং পৃষতি, এই বাক্যের মধ্যে থেকে যদি বলা হয় কর্তৃশ্বতম কর্ম কোনটা, আবার বলতে পারে তথাযুক্তম চ অনিশ্চিতম কোনটা, বলো কোন পয়েন্টে কোনটা আসবে বলো। স্যার কর্তৃশ্বতম কর্ম হলো গ্রামং, আর হচ্ছে যে একটা তৃণংটা দাগ দিয়েছে গ্রামের তলায়, একটা দাগ দিয়েছে তৃণর তলায়। গ্রামংটা বাক্যটা যদি কর্তৃশ্বতম কর্ম আর তৃণংটা অনিশ্চিত কর্ম, তথাযুক্ত। ঠিক আছে, তারা বলি এবারে গ্রামং তৃণং। গ্রামটা কি বলেছে, তার প্রধান ইচ্ছা কোনটা, প্রধান ইচ্ছা তার গ্রামে যাওয়া, প্রধান ইচ্ছা তার গ্রামে যাওয়া, প্রধান, তার মানে এটা ঈর্ষিতম কর্তৃত্বতম কর্ম। আবার বলে তৃণং গচ্ছন, জাম যেতে গেলে তৃণং পৃষতি, তৃণটা তার, তৃণটাকে মারিয়ে যাবে, এটা তার ইচ্ছা নেই, তাও তাকে যেতে হবে, এটা হবে তথাযুক্তম চানিশ্চিতম। যদি দাগ দিয়ে বলে, আর যদি শুধু উদাহরণটা তুলে দেয় গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, তখন কি হবে, তথাযুক্তম চানিশ্চিতম করবে। ঠিক একই রকম উদাহরণ ধরে একটা কোশ্চেন আবার দিয়ে দিল, বোম জানং পশ্যম, বোম জানং পশ্যম সূর্যং পশ্যতি, মানে বোমযান উড়োজাহাজ দেখতে গিয়ে সূর্যকে দেখে ফেলেছে। তার প্রধান ইচ্ছা ছিল উড়োজাহাজ, তাই না, প্রধান ইচ্ছা উড়োজাহাজ বোমযান, এটা হলো কর্তৃত্বতম কর্ম। আর সূর্যং পশ্যতি অর্থাৎ সূর্যকে দেখে ফেলেছে, সূর্যটা কি, এটা হলো অনিশ্চিত, অর্থাৎ তথাযুক্তম চ অনিশ্চিতম সূত্র। বিদ্যালয়ং গচ্ছন্ত বিপথং গচ্ছন্তি, বিদ্যালয়ে যেতে গিয়ে কি করেছে, অন্য পথে চলে গেছে। তার প্রধান যাওয়া কি ছিল, বিদ্যালয়, কর্তৃত্বতম কর্ম, আর অন্য পথ বিপথম, বিপথম তথাযুক্তম চ অনিশ্চিতম। ক্লিয়ার? এইভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে আমাদের। তো সেই রকম ভাবে কিন্তু তোমাদেরকে তৈরি হতে হবে। যেগুলো আমি বললাম, যেগুলো বোঝানো আমি অবশ্যই ভালো করে বোঝাবো, আর যেগুলো মনে হবে তোমরা এগুলো নিজেরা তৈরি করতে পারবে, তোমরা করে নাও, কারণ কি টাইম আমাদের খুব কম। কে কি মনে মাইক খুলেছিল, কে কিছু বলতে চাইছে বলো দেখি, বলো কে কি বলবে বলো। স্যার বলছিলাম এটা যে আজকে পড়াচ্ছেন, স্যার শুনতে পাচ্ছেন? স্যার এটা যে আজকে পড়াচ্ছেন উদাহরণ দিয়ে কালকে একটা যদি এক্সাম নেয় খুব ভালো হয় আর কি। আজকেই নেবো এক্সাম, এখনই কোশ্চেন দিই। আচ্ছা 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 ঠিক আছে। দেখো আমি বলি তোমাদেরকে, যে ক্লাসটা আমি করি কিছু কোশ্চেন আমি রাখি, যেটা পড়ালাম তো তার কিছু কোশ্চেন আমি রাখি, যতটা পড়ালাম কতটা কি বুঝবে দেখি, ঠিক আছে, নেওয়া হয়। হ্যালো হ্যাঁ কে কি বলছো বলো। স্যার, সূত্রটা স্যার আরেকবার বুঝিয়ে দিন, তথাযুক্ত জানিস। তুমি কি এই ঢুকলে ক্লাসে, মানে তুমি আগে ছিলে না এই ঢুকলে, আমি জিজ্ঞাসা করছি। ছিলাম, শুনতে পাইনি ঠিক করে। শুনতে পাইনি, কেটা, কি নামটা তোমার? সুদীপা। ও আচ্ছা, ঠিক আছে। দেখো একটু ভালো করে যেখানে নেটওয়ার্ক থাকবে সেই জায়গাতে যে ক্লাসটা করবে, হ্যাঁ, কারণ আমাদের টাইম কম, যদিও আমরা সেভাবেই এগিয়ে যাব। আর মোটামুটি ধরো কোনো কিছু না বুঝতে পারে, তুমি ক্লাসটা রেকর্ডটা তুমি ফলো করবে, যদি না বুঝতে পারো আমি অবশ্যই বুঝিয়ে দেবো, কারণ কি তোমার এই ক্লাসটা ধরো অলরেডি এটা পুরো আলোচনা হয়ে গেলো, তো এবার তোমাকে যদি বুঝে আবার টাইমটা একটু আমার যাবে, তো সেক্ষেত্রে আরো একটা হয়তো সূত্র আমরা আলোচনা করতাম, সেটা আমি করতে পারবো না, কারণ এরপরে আমার আরো ক্লাস আছে যদিও। দেখো আমি সূত্রটা বলেছি কি, তথাযুক্তম চ অনিশ্চিতম, তথাযুক্তম চ অনিশ্চিতম।
এটাকে তুমি ভেঙে নাও আগে। তথাযুক্তম, তথা শব্দের অর্থ হচ্ছে কি? তথাযুক্তম, সেই রূপ। সেই রূপ কি রূপ? না আগের সূত্র কি পড়েছি? কর্তৃপ্সিততম কর্ম, সেটা যেমন কর্ম হয়েছে সেই রূপ। চ মানে কি? চ মানে এবং। অনিপ্সিতম মানে ন ইপ্সিতম, ইপ্সিত নয়, মানে যেমন ইপ্সিত তমতে আমরা কর্ম করছি সেই রূপ ইপ্সিত যেখানে হবে না, ন ইপ্সিত, সেইখানেও আমাদের কর্ম হবে। ক্লিয়ার? যেমন ধরো আমি আগে থেকে জানি, ধরো তোমাকে জিজ্ঞেস করলো তুমি ভাত খাচ্ছ, সেই রূপ আমি, মানে কি? তুমি ভাত খাচ্ছ সেই রূপ আমি, মানে আমিও খাচ্ছি, মানে কর্তৃত্বতম কর্ম সেই রূপ তথাযুক্তম চ অনিপ্সিতম। তাহলে এখানে দেখো বারবার যে ভাত খাচ্ছি ভাত খাচ্ছি এটা বলার প্রয়োজন নেই। কর্তৃত্বতম কর্ম, আর এখানে তথাযুক্তম অনিশ্চিতম, এখানে তো কর্ম বলতে পারতো, তথাযুক্তম অনিশ্চিতম চ কর্ম বলতে পারতো, সূত্রটা অন্যরকম হতো। তাহলে একবার যেহেতু কর্ম বলেছে তার মানে এটা কর্মই চলছে, তার জন্য কিন্তু এখানে কর্ম শব্দটা উল্লেখ করেনি। ঠিক আছে? তাহলে সেই রূপ কর্তার বিষয় কর্ম হবে। কিরকম বিষয়? ঈপ্সিত ছিল, এটা হচ্ছে অনিশ্চিত। এই অনিশ্চিতটা বললাম আমি দুই প্রকারের, এক নম্বর হচ্ছে দেশ্য ভাব, আর একটা হচ্ছে উদাসীন। উদাসীনে দেখো বলেছি রামং, রাম গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, স গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, অর্থাৎ উদাসীন মানে সে গ্রামে যেতে গেলে তাকে কি করতে হচ্ছে? হ্যাঁ, তৃণটাকে মারিয়ে যেতে হচ্ছে, এটা হচ্ছে উদাসীন। মানে উদাসীন বলতে কাকে বোঝায়? উদাসীন শব্দের অর্থ কি এটা কিন্তু আমি জাস্ট একটু আগেই বলে গেছি। কি উদাসীন? যার আগ্রহ নেই, করতে আর আগ্রহ থাকবে না। যার আগ্রহ বা বিদ্বেষ কোনোটাই নেই, মানে আমি যে ঘাসের উপরে যাচ্ছি ঘাসটাকে মারিয়ে আমার ইচ্ছে নেই, আমার কোনো আগ্রহ নেই আর ইন্টারেস্টও নেই, কিছুই নেই, কিন্তু আমাকে যেতে হবে, এটা হচ্ছে উদাসীন ভাব বা উপেক্ষ। আর দেশ্য ভাবটা কোথায় আসে? দেশ্য ভাব মানে কর্তা চাইছে না বাট করতে হবে, চাইছে না আমাকে করতে হবে, এই ভাবটা হচ্ছে কি? দেশ্য ভাব। এই দেশ্য ভাবটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। যেমন বারবার বললাম না, ধরো তোমার ইচ্ছা নেই তোমাকে করতে হবে, কেউ পিস্তল থেকে কানের কাছে পিস্তল থেকে বলে যা আছে সব বার করে দে, তোমার ইচ্ছা নেই তাহলে করতে হবে, এই জায়গাটা দেশ্য ভাব। তার জন্য দুটো উদাহরণ এখানে দেওয়া হয়েছে দেখো। এখানে ধরো একটা উদাহরণ দিয়েছে মহোদয় বিষম খাদতি, মহোদয়, মহোদয় কি করছে? বিষ খাচ্ছে, এরকম ভাবে হতে পারে। তো এই জায়গা থেকে হচ্ছে কি, যেখানে যে দরিদ্র ওদনং ভুঞ্জন বিষম ভুংতে, ইচ্ছা না থাকা সত্ত্বেও কি করছে? ভাগতে থাকতে বিষ খাচ্ছে, ইচ্ছে নেই। আর এইখানে দেখো গ্রামং গচ্ছন তৃণং পৃষতি, হ্যাঁ, গ্রামে যেতে গেলে তাকে তৃণগুলোকে মারি যেতে, এটা হচ্ছে উদাসীন ভাবের উদাহরণ, আর এটা হচ্ছে দেশ্য ভাবের উদাহরণ। এই দুটো উদাহরণ তোমাদের পরীক্ষাতে পড়বে, আর অন্য কিছু পড়বে না। তো একটু যদি তাও যদি বুঝতে অসুবিধা হয় তুমি একটু রেকর্ড ক্লাস যেটা থাকবে একটু দেখে নেবে, ঠিক আছে? রেকর্ড যে ক্লাস থাকবে সেখানে তুমি একটু ফলো করে নেবে। তারপরে দেখো কত ছোট বাইলো, টাইমটা চলে গেছে অনেকটা, ঠিক আছে না? অকথিতং চ, দেখো অকথিতং চ, এটা আলোচনা করে নিচ্ছি, এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেয়, প্রায় থাকে কোশ্চেন। হ্যাঁ, অকথিতং চ, এটা অনেকগুলো টপিক আছে আর কি। অনেকগুলো টপিক বলতে দেখো এখানে 16টি অর্থে আমাদের গৌণ কর্ম যেটা, সেই গৌণ কর্ম, মুখ্য কর্ম নয়, হ্যাঁ গৌণ কর্ম চলে আসবে। এটা যে অকথিতং চ, অকথিত, অকথিত বা অপ্রধান বা গৌণ, অকথিতং চ, তাহলে অকথিতং যুক্ত চ, দেখো অকথিতং যুক্ত চ, তাহলে কি হচ্ছে? অকথিত চ, অর্থাৎ যা কথিত হয়নি। ভালো করে দেখো, অকথিতং চ শব্দ কি বলছে? যা কথিত হয়নি, তা, যেটা কথিত হয়নি তা হচ্ছে অকথিত। এই অকথিত বিষয়ে কর্ম হবে, যেটা কথিত হয়নি সেটা অকথিত, এই অকথিত বিষয়ে কি আসবে? কর্ম আসবে। এখান থেকে কর্ম আসবে। এই কর্ম আবার কয় প্রকার? এই কর্ম যেমন ধরো কর্তা, আমরা কতগুলো প্রকার দেখেছিলাম এর আগের ক্লাসে? কর্তা কয় প্রকার পড়েছিলাম বলো? হ্যাঁ, 4 প্রকারের কর্তা, 4 প্রকার কর্তা, 4 প্রকার, 2 প্রকার নয়, 4 প্রকার। 4 প্রকার কর্তা কি কি ছিল? হ্যাঁ, স্বতন্ত্র কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, আর আরেকটা অনুক্ত কর্তা, অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা। 4 প্রকার। ঠিক এই সূত্র যদি অকথিতং চ, হ্যাঁ, কর্মের যে এই কর্মের দৃষ্টি যদি আমরা দেখি, তো কর্মের দৃষ্টিকোণ থেকে কি বলেছে? ধাতুটা 3 প্রকার হবে।
ধাতু, কারণ এখানে ধাতু যুক্ত হবে, কারণ কি বলতো দুহ অপাদান প্রভৃতির দ্বারা অবিবক্ষিত কারক কর্ম সংজ্ঞা প্রাপ্ত হয়। দুহ প্রভৃতি 12টি এবং নি প্রভৃতি 4টি ধাতু প্রধান কর্মের সঙ্গে যুক্ত থাকলে কর্ম সংজ্ঞা হবে। অর্থাৎ দুহ প্রভৃতি 12টি এবং নি প্রভৃতি 4টি, তাহলে 12 4 16টি ধাতু আসবে। তাহলে এইখান থেকে ধাতুর এই সূত্র থেকে ধাতুর দৃষ্টিকোণ, যদি কর্মের দৃষ্টিকোণ থেকে আমরা দেখি ধাতু 3 প্রকার হবে। 1 নম্বর ধাতু কি আসবে? অকর্মক ধাতু, অকর্মক ধাতু। 2 নম্বর আসবে কি? সকর্মক ধাতু। 3 নম্বর আসবে কি? দ্বিকর্মক ধাতু। আর এই দ্বিকর্মক ধাতু যেটা আমাদের, এই দ্বিকর্মক ধাতু 16 প্রকারের আছে, এখানে 2টি করে কর্ম আছে। দ্বিকর্মক ধাতু মানে কি? যার 2টি কর্ম। সকর্মক ধাতু কি? যে ধাতুর কর্ম আছে। আর অকর্মকে কি? যে ধাতুর কর্ম নেই। যে ধাতুর কর্ম নেই সে অকর্মক, যে ধাতুর কর্ম আছে সে সকর্মক। আর দ্বিকর্মক মানে কি? যে সকল ধাতুর 2টি করে কর্ম আছে তাকে বলছে দ্বিকর্মক। অকর্মকের জন্য একটা কারিকা দেখবে আছে, অকর্মকের জন্য একটা কারিকা তোমরা পাবে অনেক জায়গায়। সত্তা লজ্জা স্থিতি জাগরণম বৃদ্ধি ক্ষয় ভয় জীবন মরণম শয়ন ক্রীড়া রুড়ি দীপ্তার্থ ধা তবে এতে কর্মণি নক্তা, মানে এদের কর্ম হবে না। এটা একটা কারিকা আছে, তোমাদেরকে আমি দিয়ে দেবো পরে, ঠিক আছে? তো এটা চাপ নেওয়ার কিছু নেই। আমাদের এখানে আমাদের মূল জিনিস কি বললাম? দ্বিকর্মক ধাতু, 2টো করে কর্ম থাকবে এখানে, ঠিক আছে? 2টো কর্ম। তো এখানে 2টো কর্ম কি কি দেখো, যে 2টো কর্ম থাকবে সেই 2টো কর্মতে কি দেখো বলেছে? গৌণ কর্ম। এরূপ কর্ম দেখো, অকচিত মানে কি? যা কচিত হয়নি বলেছিলাম। তাহলে অপ্রধান বা গৌণ কর্ম, সেই গৌণ 2টো কর্ম থাকবে, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা আসবে গৌণ কর্ম। তো সেই গৌণ কর্মেতে কি হবে আমাদের? অকথিতঞ্চ ইতি সূত্রাম সারে গৌণ কর্মে কিন্তু আমাদের এখানে সূত্রটা উল্লেখ হবে। দেখো দুহ বলেছে গোপ গাং দুগ্ধং দগ্ধি, বাক্যের অর্থ বলো তো কি? কে বলবো বলো, বাক্যের অর্থটা কি? গোয়ালা গরুর থেকে দুগ্ধ দহন করছে। গোয়ালা গাছ থেকে, গরু থেকে দুগ্ধ দহন করছে। দেখো গোয়ালা গরু, গাং মানে গরু, দুগ্ধ দুগ্ধটাকে দহন, দগ্ধি দহন করছে। তাহলে হইতে থেকে হলে কি কারক হয়? হইতে থেকে হলে অপাদান কারক হয়। অপাদান। তাহলে এই যে গো শব্দ দেখো, গাং বলেছে, গো শব্দটা কি? এখানে অপাদান হতো, অপাদান তো হতো এখানে, কিন্তু এখানে কি আছে? দুহ ধাতু আছে, দ্বিকর্মক ধাতু, যার 2টো অর্থ বললাম। একটা হচ্ছে গৌণ কর্ম, একটা হচ্ছে মুখ্য কর্ম। কিন্তু এখানে সূত্রতেই আমাকে বলেছে কি? অকথিত, যা কথিত হয়নি সেই রকম কর্ম, তাহলে গৌণ কর্ম। তাহলে সেই গৌণ কর্মে কি হবে আমাদের? কি আসবে? অকথিতঞ্চ ইতি সূত্রানুসারে কর্ম হয়ে যাবে। দ্বিতীয় এই যে গাং শব্দে দেখো, স্যার হ্যাঁ এখানে কর্ম। যাচ, যাচ ধাতু আছে, যাচতে, হরি বলিং বসুদম যাচতে, তন্ডুলান, ঠিক আছে? দেখো চোরং ব্রজং গুরুং বিক্ষম, এইভাবে দেখো যেগুলো অকর্মক আর কি। এই উদাহরণগুলো একটু ভালো করে দেখে নাও। মানে এই যে 16টি ধাতু বললাম না দ্বিকর্মক ধাতু, এই 16টি দ্বিকর্মক ধাতু আস্তে আস্তে যাচ্ছে। দাঁড়াও, এই 16টি দ্বিকর্মক ধাতু কিন্তু যুক্ত থাকবে, ঠিক আছে? 16টি দ্বিকর্মক ধাতু। কার এবার কে কি বলছিল বলো? তার রুদ ধাতুটা একটু দেখুন, ওটা কি গোপগাং ব্রজং রুনথি, ব্রজতে দেখা গেছে, ব্রজটা হবে? আমি দেখে নিচ্ছি, মিস্টেক হতে পারে টাইপ। কোন জায়গাটা বললে, কোন ধাতু? রুদ ধাতুটা দেখুন, কত নম্বরে দেখলাম? 5 নম্বরে। 5 নম্বরের রুদ ধাতু। 5 নম্বরের রূপ ধাতু, হ্যাঁ কি বলছে এখানে? হ্যাঁ ব্রজং রুণদ্ধি, রুদ ধাতু রুণদ্ধি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে রুণদ্ধি মানে কি বলছে বলো? এই গোপগাং ব্রজং রুনথি মানেটা কি? বলো, কে বলবে? গোপ গাং ব্রজং রুণদ্ধি, বলো। কে ফোন করছে এটা? স্যার এটা ব্রজ বলতে তো স্থানকাল পাত্র বোঝাচ্ছে, ব্রজে।
কি বললে? এটা ব্রজ বলতে তো এটাতে স্থানকাল পাচ্ছে, সপ্তমী অধিকরণ বোঝাচ্ছে তো এটা। এটা কোন কারক বলে গাং- দেবো? অধিকরণ কারকিত করা আছে। ওই যে অধিকরণ ব্রজে হতো, অধিকরণে কি হতো? হুম, হতো। এটা অধিকরণের সপ্তমী, ওটা মানে হুম, অধিকরণে সপ্তমী হতো ব্রজে, তার জন্য তো অধিকরণে কি কার হয়? সপ্তমী হয়। কিন্তু এখানে কি হচ্ছে? এখানে হ্যাঁ উন্নতি আসছে। এটা হুম? ব্রজ শব্দের অর্থ কি বলো? ব্রজ শব্দের অর্থ কি? তাহলে বুঝে যাবে ব্রজ। ব্রজে মাঠ তো বোঝাচ্ছে মনে হয়। গোশালা। ব্রজ থেকে গোপগাম ব্রজ উন্নতি। মানে গরুকে যেখানে রাখা হয় না, যে গোয়াল টাইপের যেটা বলা হয় না, সেই জায়গাগুলোকে বলা হয়। হ্যাঁ, গবাদি পশু রাখার যে আশ্রয়, যে সেই জায়গাগুলো হচ্ছে ব্রজ। গোশালা স্যার তাহলে মানে তাহলে এটাই অর্থ হচ্ছে যে গোয়ালা গরুকে হচ্ছে যে হ্যাঁ, গোশালায় বেঁধে গোশালা। রাখছে আর কি। রুণদ্ধি মানে মানে বেঁধে রাখার জন্য কি, মানে এক প্রকার। রুণদ্ধি, রুণদ্ধি, রুদ ধাতু। আচ্ছা হ্যাঁ। এভাবে দেখো, তোমাদের যে 16টা ধাতু আছে না, পরপর 16টা ধাতু দেওয়া আছে, এর উদাহরণ দেওয়া আছে। তো তোমরা এই দু হ্যাজ পচ এগুলো আছে না, এই দু একটা প্রথম দিক থেকে আমাদের পড়ে যায়, একটা কোশ্চেন থাকে প্রায়। এই 16টি ধাতু দেখবে, তাহলেই তোমরা বুঝতে পারবে যে এখানে অকথিত অংশ এই সূত্র অনুসারে কিন্তু এটা আসছে। একটু দেখলেই এটা করতে পারবে, এটা চাপের কিছু নেই। ঠিক আছে, 16টা ধাতু 16টা উদাহরণই দেওয়া আছে এখানে, দেখে নেবে। তারপরে দেখো এখানে বলেছে অধিসিং থাসাং কর্ম, একটা সূত্র দেখো, অধিসিং থাসাং কর্ম। এটা প্রত্যেকেরই পরিচিত। অধি উপসর্গ থাকছে, তার সঙ্গে সি, স্থা বা আস ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। এই যে হ্যাঁ দেখো, অধি আসছে, যে অধি। স্তিষ্ঠতি মানে কি ধাতু আছে এখানে? স্থা। ধাতু আছে। স্থা ধাতু। সেতে মানে সি ধাতু। সি অধ্যাস্তে ধাতু মানে আস আর ধাতু। আস তাহলে কি ধাতু। অধি থাকবে বাক্যের মধ্যে, আর সিং স্থা আছে না, হ্যাঁ স্থি স্থা আস ধাতু, তাহলে অধিসিং থাসাং কর্ম। কিছুই নেই, জাস্ট একদম সাধারণ। অভিনিবিশস্য অভিপূর্বক নিপূর্বক, দেখো বিষ ধাতু আধার কর্ম, যে অভিনিবিশ হতে একটাই উদাহরণ দেখে রাখবে। এগুলো সেরকম বোঝার না কিছু নেই যদিও। উপান্নাধ্যাং বস, দেখো এই জায়গাটা একটু দেখবে, উপান্নাধ্যাং বসহ, এই জায়গাটা একটু বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, উপান্নাধ্যাং বসহ এখানটা কি বলা হচ্ছে? উপ উপা নাধ্যাং, উপ অনু অধি আং পূর্বক বস ধাতুর আধার কর্ম হবে। হ্যাঁ, যেমন এখানে বলেছে দেখো, হরি বৈকুণ্ঠং উপবসতি, উপ আছে তার সঙ্গে বস ধাতু। বালক নগরম অনুবসতি, অনু আছে বস ধাতু। রাজধানী অধিবসতি, হ্যাঁ নিপ অধিবসতি, অধি আছে তার সঙ্গে বস ধাতু। ছাত্র গুরুকুলম আবসতি, অধি আছে তার সঙ্গে আবসতি, আ আছে আপূর্বক, হ্যাঁ বসতি। ঠিক, কিন্তু এটা কি বলেছে? এটা হচ্ছে উপ অনু অধি আং পূর্বক বস ধাতুর আধার কর্ম হলো। কিন্তু যদি উপবাস করা বোঝায়, উপবাস অর্থ থাকলে কি আসবে? হ্যাঁ, উপবাস অর্থ, তখন কিন্তু কর্মসংজ্ঞা হবে না, তখন কি আসবে? অধিকরণ কারক হবে। অধিকরণ হবে স্যার। তপস্বী তপবনে উপবসতি, উপবাস অর্থে মানে সে না খেয়ে উপবাস করছে। অভুক্ত একটা সূত্র পাবে না তোমরা? হ্যাঁ, এটা একটা বার্তিক সূত্র আছে না, অভুক্তর্তস্য। সেই সূত্র আধারও সেই জায়গাতে যেখানে উপবাস করা অর্থে বোঝাবে, সেই জায়গায় চলে যাবে। কিন্তু উপবাস না বোঝালে তখন উপন্যাধ্যাং বস হবে, আছে না? হ্যাঁ, তপস্বী বা সাধু একাদশী উপবসতি, একাদশী উপলক্ষে উপবাস করছে। স্যার এটা আধার অধিকরণেই হবে তো, উপবসতিটা? না না ব্যাপ্তি না, অর্থ হবে না? ব্যক্তি এটা অর্থ কোথায়? অভুক্তর্তস্য নয়, আধার অধিকরণে সপ্তমী। একটা সূত্র আছে অভুক্তস্য ন, অভুক্তর্তস্য অভুক্ত ন, হ্যাঁ এইবার মানে সে হ্যাঁ হ্যাঁ, না খেয়ে একটা যজ্ঞ করছে, না খেয়ে উপবাস করছে। একটা বাস করা, একটা না খেয়ে বাস করা, দুটো আলাদা। হ্যাঁ, তপবনে তপস্বী তপবনে উপবসতি মানে কি, আমরা ধ্যান করি, সেই ধ্যান একটা আলাদা। আর নিজে বসবাস করা, তুমি খেয়ে দিয়ে বাড়ি ঘর কুটির করে বাস করে, সেটা আলাদা। আর গাছের নিচে একটা বাস করছে না খেয়ে, সেটা একটা আলাদা। তারপরে এই সূত্রটা একটু দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয় যদিও। অকর্ম ধাতুর বি যোগে দেশ কালো ভাবো, হ্যাঁ গন্তব্য অধ্যায়, এখানে একটা সূত্র আছে, দেখে নেবে একটু।
কারকে প্রযুক্ত সূত্র দেখো কর্মণি দ্বিতীয়া, এটা প্রত্যেকেই পরিচিত। আর সঙ্গে অন্য তরসম কর্মণি দেখবে সম্পূর্বক জ্ঞানাতুর কর্মকারকের বিকল্পে এটা হবে আসবে। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবে, যদি বুঝতে না পারো কালকে আমি আলোচনা করবো, অলরেডি অনেক টাইম চলে গেছে, আমার একটা ক্লাস আছে এখনই। হ্যাঁ, যে দেখো শব্দ যোগে কোথায় কোথায় হয়, অন্তরান্তরণ যুক্ত অন্তরায় এবং অন্তরণ শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হবে। অভিত পরিত সর্বত উভয়ত সময়া নিকষা হা প্রতিযোগে অপি, এই শব্দতে দ্বিতীয় বিভক্তি হবে। অভিত মানে সামনে, পরিত মানে চারিদিকে, সর্বত উভয়ত সময়া চলে আসছে। ঠিক আছে, এখানে উভ সর্বতসৌ কার্যে একটা দেখো এখানে কারিকা আছে, এই শব্দদশেও আমাদের আসবে। কর্ম প্রবচন যুক্ত অনু অতি পতি অভি, এই শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হবে। তো শব্দের যোগ আর কি। পৃথক ও নানা বিনা নানাভি আছে না, পৃথক বিনা নানা শব্দের যোগে দ্বিতীয় তৃতীয় পঞ্চমী হয়, এটাও একটা শব্দ যোগে হয়। ঠিক আছে, এগুলো সব শব্দের যোগে হবে। আর বিশেষ অর্থে দেখো দুটো এখানে উল্লেখ করা হয়েছে, একটা কালাধ্যয়ন অত্যন্ত সংযোগে, আর একটা ক্রিয়া বিশেষণের চক। ক্রিয়া বিশেষণ প্রত্যেকেরই পরিচিত, ক্রিয়ার যেটা বিশেষণ সেখানে দ্বিতীয় বিভক্তি হবে। চোর দ্রুতং পলায়তে, ক্রিয়াকে পলায়তেটা কি, পলায়তে ক্রিয়া, পালিয়েছে পালাচ্ছে, কেমন ভাবে পালাচ্ছে, দ্রুত পালাচ্ছে বিশেষণ। ধাবতী কেমন ধাবন করছে, দ্রুতং ধাবতী। গচ্ছতি কেমন গচ্ছতি, ধীরং গচ্ছতি। সুখং সপিতি কেমন ভাবে নিদ্রা যাচ্ছে, সুখে নিদ্রা। কুরুক্ষেত্রে কি হয়, কুরুক্ষেত্রে যখন ধরো যুদ্ধ হয়ে গেল তখন কি মৃতদেহ গুলো সুখে নিদ্রা নিচ্ছে। কেমন হাসতি, মৃদু হাসতি। ক্রিয়ার যেটা বিশেষণ সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আর এখানে কালাধ্যন্য বলেছে অত্যন্ত সংযোগ, এখানে কি বলাবে, এখানে বলে যদি ব্যাপ্তি বোঝায়। ব্যাপ্তি মানে কি বলতো, যে কাজটা কমপ্লিট হয়েছে না চলছে, কি বলবেন? এখানে সংযোগে। আর একটা হচ্ছে অপবর্গে চ, হ্যাঁ অপবর্গে, অপবর্গে চ কি আছে এখানে, ফল প্রাপ্তি। আর এখানে কি বলেছে দেখো, ব্যাপ্তি বোঝালে, মানে এখানে কাজটা চলছে না চলেনি, এখানে চলছে চলছে। নদী এক ক্রোশ জুড়ে কি হচ্ছে, নদীটি বেঁকে এঁকে বেঁকে নদীটি যাচ্ছে। বয়ে চলেছে। হ্যাঁ, ক্রোশন গিরিস্থিত, এক ক্রোশ জুড়ে কি বলেছে, পর্বতটি অবস্থিত। মাসং ব্যাকরণং বা বর্ষং ব্যাকরণং পঠতি, সে এক মাস ধরে হ্যাঁ বর্ষং ব্যাকরণটা পাঠ করে চলেছে। এগুলো হচ্ছে বিশেষ অর্থে বিধায়ক সূত্র, বিশেষ অর্থে হবে। হ্যাঁ, আর কয়েকটা সূত্র এখানে যেটা বললাম এটা শব্দ যোগে, একটু এখানটা দেখে রাখবে, যদি কোনো শব্দ অসুবিধা হয় আমি পরের ক্লাসে আলোচনা করব। আর একটা তোমাদের এটা যেটা পড়ালাম কর্মকারকের উপরে কয়েকটা কোশ্চেন, আমি একটু পরে একটা ক্লাস আছে, ক্লাসের পরে তোমাদের গ্রুপে একটা কোশ্চেন পাঠাচ্ছি আমি, ঠিক আছে? নেটের ক্লাস স্যার বলছিলাম এরপরে কি স্যার নেটের ক্লাস হবে? হ্যাঁ, নেটের ক্লাস আছে, নেটের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটা প্র্যাকটিস সেট পাঠিয়ে রাখছি এই কারকের উপরে, তোমরা ওটা প্র্যাকটিস করো। সম্ভবত তোমাদের কালকে আবার ক্লাস হবে, মানে কালকে যে ক্লাসটা ছিল শুক্রবার, সেই শুক্রবার ক্লাস হবে। আজকে যে ক্লাসটা হলো কালকে তো করতে পারিনি, সেজন্য ক্লাসটা করলাম। ঠিক আছে, কালকে যেমন তোমার রুটিন ক্লাস আছে সেই অনুপাতে কাল ক্লাস হবে আবার। হ্যালো, হ্যাঁ, কি বলছো বলো? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, কে? হ্যাঁ স্যার, নমিতা বলছি। স্যার বলছি যে ডকুমেন্টস গুলো আপনি পিডিএফ হিসেবে আমাদেরকে দিচ্ছেন, তো এই পিডিএফ গুলো কি আমরা স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে আপনার কাছ থেকে কি পেতে পারি কোনো কারণে? আমার কাছ থেকে বলতে আমি পিডিএফ তো গ্রুপে দিয়ে দিচ্ছি, বুঝতে তো, কারণ আমি গ্রুপে মানে দিয়ে দিচ্ছি বলতে কি ওগুলো মানে জেরক্স কপি কি? জেরক্স কপি সেরকম দেওয়া হয় না। ঠিক আছে, তুমি এটা ব্যাপারে পরে কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ, এখন আমি ক্লাসে ঢুকে যাচ্ছি, পরে কথা হবে। হ্যাঁ, ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে, পরে ফোন করে নিও। ঠিক আছে। হুম।